আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে কেমন শুনতে পাচ্ছ? একটু চ্যাট বক্সে জানাও। সাউন্ড ক্লিয়ার কিনা, অডিও ভিডিও ওকে কিনা একটু বলতে হবে। জানাই দাও। আমরা তোমাদের এই প্রোগ্রামের শেষ ক্লাসে উপস্থিত হয়েছি, তাই না? আজকে তো আমাদের শেষ ক্লাস। সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ ঠিকঠাক? বাংলা এমসিকিউ কিভাবে রাইট করবো একজন জিজ্ঞেস করছো। রাইট করবা রাইট উত্তরে যদি তুমি দাগ দাও তাইলে রাইট হবে। বাংলা এমসিকিউ রাইট করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে সঠিক উত্তরে বৃত্ত ভরাট করা। ঠিক আছে, এবার বুঝছো? এখন সঠিক উত্তরে ভরাট করার উপায় কি? উপায় হচ্ছে পড়াশোনা করা। কি পড়বো? গাইড পড়বো না মূল বই পড়বো? মূল বই পড়বো। কিভাবে পড়বো? খুঁটিয়ে পড়বো। কোন জায়গাগুলো? সব জায়গাগুলো। কবি লেখকের পরিচিতি, মূল বিষয়বস্তু, তারপরে পাঠ পরিচিতি, বিশেষ করে রচনার উৎস, শব্দার্থ টিকা, সবগুলো পড়বো। এ হচ্ছে কৌশল। তাইলে তোমার এমসিকিউ ভালো হবে। আর যারা বলে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করলে এমসিকিউ ভালো হবে, তারা ভুল বলে, মিথ্যা বলে, এরা ধোঁকাবাজ। ধোঁকাবাজ এই কারণে বললাম, কারণ তোমার বোর্ড বই থেকে এমসিকিউ হবে। তুমি যে সময় 10,000 এমসিকিউ পড়বা, তার অর্ধেক সময় তুমি বোর্ড বই খুঁটিয়ে পড়তে পারবা। আর বোর্ড বই খুঁটিয়ে পড়লে তো তোমার এমসিকিউ নিয়ে ঝামেলা নাই। তুমি এমসিকিউ প্র্যাকটিস করতেছো, যিনি প্রশ্ন করবেন উনি কি তোমার পছন্দ মতো প্রশ্ন করবেন নাকি যে তুমি যে যে এমসিকিউ প্র্যাকটিস করছিলা উনি সেই সেই প্রশ্ন তোমার জন্য পরীক্ষার প্রশ্নে দেবেন? ব্যাপারটা কি এমন কিছু না তো। তাহলে বেটার তুমি মূল বইটা ভালো করে পড়ে রাখো। টিচার যেখান থেকে প্রশ্ন করে তুমি পারবা। তোমার দরকার হচ্ছে সাঁতার শিখা। এরপরে পানি যেখানেই থাকুক, পুকুর, নদী, খাল, ডোবা, সাগর, তুমি সাঁতার কাটতে পারবা। এখন তুমি যেটা করো, তুমি সাঁতার না শিখে তুমি যে হলো গাইড কিনো একটা, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো সমানে, এটা ধোঁকাবাজি। যিনি তোমাকে বলেছেন তিনিও তোমাকে ঠকাইছেন, তুমিও তোমাকে ঠকাচ্ছ। যেটা করবা সেটা হচ্ছে বোর্ড বইটা ভালো মতো পড়বা। এতে চতুর্মুখী উপকার হবে। তোমার এমসিকিউ প্রিপারেশন ভালো হবে, তুমি সৃজনশীল ভালো লিখবা, তোমার রিয়েলাইজেশন ক্যাপাসিটি ভালো হবে, তুমি শিখবা। একটা টপিক পড়লে না তুমি ওই লেখকের চিন্তার সাথে পরিচিত হবা, তবেই না তুমি শিখবা। আর তুমি এমসিকিউ বলে যাচ্ছ, অদ্ভুত চিন্তা ভাবনা। বুঝতে পারছো কথা? এসব বাদ দিয়ে যারা কেবল এমসিকিউ প্র্যাকটিস করে, এটা খুবই ভুল কাজ। ঐতিহ্য বলছে আপনার ক্লাসগুলো সব করে আমার 95% কাভার হয়ে গেছে। ধন্যবাদ ঐতিহ্য। যারা সবগুলো ক্লাস করছে আশা করি তোমাদের সবার উপকার হয়েছে। তোমাদের প্রচুর ওয়ান শট দেওয়া আছে, তো একটা ওয়ান শট বাকি আছে, স্বীকার করছি। আমরা কাজ করতেছি এগুলো নিয়ে। ভাইও তো ব্যস্ততা থাকে, ইনশাল্লাহ এগুলো আপলোড হয়ে যাবে শিগগিরই। আর তাছাড়া যারা তোমরা আমাদের ভার্সিটি বি প্রোগ্রামে ভর্তি হয়েছে অলরেডি, বা যারা হবা, তোমরা তো সবগুলো টপিকের উপরে মাস্টার ক্লাস পাবা। মাস্টার ক্লাস কতগুলো পাবা? প্রায় 160-170টার মতো। মানে এক একটা টপিকের উপরে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে ভার্সিটির অ্যানালিটিক্যাল ক্লাস, প্রশ্নের সলিউশন এবং তার ব্যাখ্যা। প্রতি ক্লাসের ডিউরেশন কম বেশি 1 ঘন্টা। এরকম করে তোমরা প্রায় 150 প্লাস, 150 প্লাস মাস্টার ক্লাস পাবা। মানে তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে না, প্রায় 10,000 প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে। একক, দশক, শতক, হাজার, ওজন। এই 10,000 প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংকের এই 10,000 প্রশ্নই মাস্টার ক্লাসে আমরা পড়াই দিচ্ছি, বাংলা, ইংলিশ এবং জিকে তে। এখন তুমি আবার প্রশ্ন করতে পারো, তাহলে ভাই আপনি এতক্ষণ বললেন এমসিকিউ না পড়তে, আপনি এমসিকিউ পড়াচ্ছেন। হ্যাঁ, আমি তো এমসিকিউ তোমাকে পড়াচ্ছি। ওই প্রশ্নের আমি তো কেবল সঠিক উত্তর দাগাচ্ছি না, ওই প্রশ্নের ডিটেইল তোমাকে শেখাচ্ছি। 40টা হয়তো প্রশ্ন, ক্লাসের ডিউরেশন হয়তো 1 ঘন্টা। তাহলে ওই প্রশ্নের কনটেক্সট কোথা থেকে আসলো, কিভাবে আসলো,
এটা কেন উত্তর হইলো, অন্যগুলো কেন হইলো না। মানে একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো রুলস আছে। দেখা গেছে একটা টপিকের উপরে তুমি 60টা প্রশ্ন, আমার লেকচার শুনছো মানে ওই পুরো টপিক আমি তোমারে শোনাই দিছি। এটা মারাত্মক জিনিস। এটা খুবই ভয়ঙ্কর লেভেলের উপকারী জিনিস। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন ধরো তুমি উপসর্গের উপরে বিগত বছরের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন তুমি আমার সাথে এটা মাস্টার ক্লাস করলা। এটা সময় হলো ধরো 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিটে দেখা গেছে আমি তোমার সাথে 50টা বা 55টা প্রশ্ন নিয়ে কথা বলছি। এই 50টা বা 55টা প্রশ্নে আমি উপসর্গের যাবতীয় জিনিস এর মধ্যে নিয়ে আসছি। পুরো উপসর্গ তোমার হয়ে গেছে। এরপরে তো বাদ বাকি ক্লাস, লাইভ ক্লাস, ম্যারাথন ক্লাস, অফলাইন ক্লাস এগুলো তো থাকবেই। বুঝতে পারছো? এর মানে উদ্ভাসের প্রস্তুতি গুলো হচ্ছে চতুর্মুখী। বিভিন্ন দিক থেকে তোমাকে ইনপুট করে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ডিটেইলে। এই হচ্ছে ব্যাপার। ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ। থ্যাংক ইউ স্যার, বলেছো অঞ্জন, ধন্যবাদ। যদি এমন হয় তোমাদেরকে কিছুটা শিখাতে পারছি, এটা আমার জন্য একটা প্লেজার ডেফিনেটলি। যদি উদ্ভাস আমাদের মানবিক বিভাগের জন্য ইকোনমিক্স ক্লাস নিত তাহলে অনেক উপকৃত হতাম, ঐতিহ্য বলছো। ভবিষ্যতে তোমাদের জন্য অনেকভাবেই চিন্তা করছে উদ্ভাস, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আপডেট গুলো পাবা। দেখো ভাইয়া, মাস্টার কোশ্চেন ব্যাংকটা কি? ফার্স্ট সিম প্রশ্ন করেছো, দ্যাটস আ ফ্যান্টাস্টিক কোশ্চেন। হোয়াট ইজ মাস্টার প্রশ্ন ব্যাংক? সবাই তো বলে হচ্ছে প্রশ্ন ব্যাংক, আমরা মাস্টার প্রশ্ন ব্যাংক এই কথাটা কেন বলছি? এটাও তো একটা কথা। এই মাস্টার কেন যুক্ত করলাম এখানে? মাস্টার মানে এটা মাস্টার লেভেলের থিঙ্কিং আছে এই জায়গায়। তুমি প্রশ্ন ব্যাংক বলতে কি বুঝো? তুমি প্রশ্ন ব্যাংক বলতে বুঝো একটা বইতে অনেকগুলো প্রশ্ন, তার উত্তর দেওয়া থাকবে, প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া থাকবে, এই তো। বাট আমরা এই আইডিয়াটার সাথে আরেকটু জিনিস মডিফাই করার চেষ্টা করছি। সেটা কি? প্রতিটা টপিকের শুরুতে ওই টপিকের জিস্ট আলোচনা রাখছি আমরা। প্রতিটা টপিকের শুরুতে ওই টপিকটা পড়ার জন্য ওই টপিকের বেসিক জিনিস কোনগুলো, অনেকটা ম্যাথের চ্যাপ্টারের শুরুতে যেমন করে সূত্র দেওয়া থাকে, ওইরকম কিছু একটা ওই টপিকের বেসিক এন্ড ভাইটাল ইনফরমেশন গুলো শুরুর দিকে আমরা দিছি, দিয়ে তারপরে প্রশ্নগুলো দিছি। আচ্ছা, এখন আমরা অনেক সময় প্রশ্নের সাথে সাথে অ্যান্সার পাই, প্র্যাকটিস হয় না, নিজেকে নিজে ফাঁকি দিই, প্রশ্ন পরে আবার ফাঁকে কোণা থেকে উত্তরটা দেখে ফেলি, যাচাই করা হয় না। এজন্য আমরা প্রশ্নের ফাঁকে কোণায় উত্তর দেওয়ার সিস্টেম করি নাই, যা তুমি এটা করতে পারবা না, প্রশ্ন রেখে দিছি, খালি প্রশ্ন, প্রশ্ন যেখানে শেষ তারপরে বক্সে উত্তর। এরপরে হচ্ছে আলাদা করে একটা পেজে ব্যাখ্যা। ধরো এখানে 4 নম্বর প্রশ্নটার ব্যাখ্যা দরকার, ও যেখানে ব্যাখ্যাগুলো সবগুলো ব্যাখ্যা একসাথে দেওয়া, ওখানে 4 নম্বর দিয়ে ব্যাখ্যা সংযুক্ত করা। এখানে 11 নম্বরের প্রশ্নটার ব্যাখ্যা ওই একসাথে, ব্যাখ্যা সব এক জায়গায়, প্রশ্নের সাথে কোনো ব্যাখ্যা নেই, ওই জায়গায় ব্যাখ্যাটা দেওয়া। এখন প্রশ্নের সাথে যদি ব্যাখ্যা দেই, তোমার প্র্যাকটিসটা ভালো হবে না। তুমি হয়তো প্রশ্ন পড়ার আগে ব্যাখ্যা পড়ে বসবা, প্রশ্নের পাশে যদি উত্তর দেই তুমি হয়তো উত্তর দেখে ফেলবা, দেখে তারপর প্রশ্ন করবা। এই জন্য সেফ প্রশ্ন, তারপরে উত্তর, তারপরে এক জায়গায় সব ব্যাখ্যা। আর প্রশ্নগুলোর আগে ওই টপিকের, যে টপিকের প্রশ্ন সেই টপিকের জিস্ট আলোচনা সামনের দিকে দিয়ে রাখছি। তার মানে কোন স্টুডেন্ট যদি মনে করে যে আমার শেষের দিকে আসছি, অত পড়ার এনার্জি নাই বা আমি নিতে পারছি না, আমার ক্যালিবার আমাকে কনফিডেন্স দিচ্ছে না, ওইভাবে অন্য প্রিপারেশন নিয়ে আসছিলাম ব্লা ব্লা, সে যদি মনে করে খালি মাস্টার প্রশ্ন ব্যাংকটা পড়বে, এখানে সে টপিকের জিস্টও পাবে, প্রশ্নও পাবে, ব্যাখ্যাও পাবে। সো এই আইডিয়া থেকে আমরা বলেছি ইটস এ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। এবার কি বুঝছো? ফার্সিম বলছে মাস্টার কোশ্চেন ব্যাংক পারচেস করা যাবে কিনা। আহ, আমাদের যারা কোর্সের স্টুডেন্ট থাকবে তারা পাবে, এর বাইরে সেল হবে কিনা কোচিং এখন পর্যন্ত সিদ্ধান্ত নিছে কিনা আমি জানি না, তবে তোমরা ব্রাঞ্চে কথা বলে দেখতে পারো, জানতে পারবা। নুহা, ক্লাস করে অনেক কিছু শিখতে পারছো, এই জন্য আমাকে ধন্যবাদ দিয়েছো। আচ্ছা, তোমাদেরকেও ধন্যবাদ। এখন বলো আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের আইডিয়াটা কেমন ছিল? যুগান্তকারী? ওইটা অলরেডি প্রেসে আছে, কাজ চলছে, হয়তো 2-4-5 দিনের মধ্যে হাতে চলে আসবে। জাহিদুল, কেমনে 7টা ভালো করে লিখবো? ওয়ান শট সিকিউ গুলো একটু দেখো, ইউটিউবে দেওয়া আছে ভাইয়া, ডিটেইলে এগুলো আলোচনা করে দিছি। ওকে, আচ্ছা, তো চলো আমরা কবিতার মধ্যে চলে যাই। তোমাদের যথেষ্ট পেইন দেয় যে কবিতাটা, সেটা নিয়ে আজকে কথা বলবো।
কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আদনান বলছে আমার একটা প্রশ্ন ছিল, বাক্য পরিবর্তনে কি উক্তি পরিবর্তন আসবে? নর্মালি বাক্য পরিবর্তনে উক্তি পরিবর্তন আসে না। বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাইলে আইডিয়া পেয়ে যাবা ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করছি। আমরা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতা নিয়ে কথা বলবো আজকে। ওনার জন্ম মৃত্যু নিজ দায়িত্বে পড়ে নেব। 8 ফেব্রুয়ারি 1934, 19 মার্চ 2001। আর এটার উপজীব্য বিষয় যেটা বাংলাদেশ সংস্কৃতি হাজার বছরের ইতিহাস, সাহিত্যের রূপ হচ্ছে এটা একটা কাব্যগ্রন্থ। মূলত আমি কিংবদন্তির কথা বলছি, ওটা একটা কবিতার বই, ওখান থেকে নেওয়া। ওটার নাম কবিতা হচ্ছে এটা। মানে ধরো তুমি যে কবিতাটা পড়তেছো, ওই কবিতাটার নামেই ওই বইটা, বুঝতে পারছো? যেমন ধরো বইয়ের নাম সোনার তরী, ওখানে কবিতাও আছে সোনার তরী, তাহলে কবিতাটার নাম কবিতা। এটাও সেম, নাম কবিতা। মূলত আমি কিংবদন্তির কথা বলছি, এটা কাব্যগ্রন্থের নাম, ওটার নাম কবিতাটা আমরা আজকে পড়বো আর কি। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। এরপরে আসো আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা আরো ডিটেইলি জানবো। জন্ম, উনি বরিশালের মানুষ, বরিশাল জেলার বাবুগঞ্জে ওনার জন্ম, বহরচর ক্ষুদ্রকাটি গ্রাম। 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি। এবং শিক্ষা জীবন ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, BA MA। কর্মজীবনে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন, পরে সিভিল সার্ভিসে যোগ দিয়েছেন, BCS এর একজন অফিসার তিনি ছিলেন। 82 সালে বাংলাদেশ সরকার কৃষি ও পানি সম্পদ মন্ত্রীও হয়েছেন তিনি। 84 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মানে খুব হাই প্রোফাইল মানুষ, খুবই হাই প্রোফাইল মানুষ, তাই না? এরপরে হচ্ছে প্রকাশিত গ্রন্থ, কবিতার বই সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্ঠ সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, ইত্যাদি। আচ্ছা, এছাড়া তিনি ইংরেজি ভাষাও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, একাধিক গ্রন্থ ইংলিশেও তিনি লিখছেন, প্রকাশও করছেন। ওকে। এরপরে রচনার বৈশিষ্ট্য, তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আর হচ্ছে বিশেষ তথ্য যদি বলো, তার অবদান আলাদা। বাংলা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারও তিনি পাইছেন, রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই জাতীয় লেখার জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। দেন 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ তিনি মারা গেছেন। চলো আমরা কবিতাতে চলে যাই। সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারতেছো ঠিকঠাক? সাউন্ড ওকে? সাউন্ড আচ্ছা, প্রয়োজনে PC সাউন্ড আমরা একটু বাড়ায় রাখবো প্রয়োজনে। চলো আমরা কবিতা নিয়ে কথা বলি। কবিতা সহজ, কারণ তোমাদের ঝামেলা কি, তোমরা এটাকে ভয় পাও কেন? ভয় পাওয়ার কারণ আছে, কারণ এটা উপস্থাপন যে ভঙ্গিটা, এটা একটু কঠিন, স্টাইলটা কঠিন। কবিতাটা সহজ, কবিতা কঠিন না। দেখো, এই যে কিং ব দন্তি, এটাকে ইংলিশে তোমরা বলছো লিজেন্ড। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি লিজেন্ড মানে কি, তুমি নিশ্চয়ই আমাকে একটা ডেফিনেশন এখানে দিবা, তোমার মতো করে দিবা আর কি। প্রচলিত অর্থ থেকে একটা সংজ্ঞা তুমি আমাকে হয়তো বলবা, ভাইয়া এটা মানে হচ্ছে লিজেন্ড। তোমার কথা ঠিক, আমি জানি। তোমরা বলবা যে উম, একজন বিখ্যাত মানুষের নাম বলে, যেমন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, সে লিজেন্ড। আচ্ছা, আবার দেখবে বইতে লিখছে কিংবদন্তি মানে জনশ্রুতি। এটা তাহলে কেন লিখলো? এটার অর্থ কি? আসলে জনশ্রুতির সাথে ক্রিস্টিয়ানো রোনালদো বা আমাদের ঐতিহ্য বা আমাদের শেকড় সন্ধান, এই পুরা বিষয়গুলোর কোনো রিলেশন আছে কিনা আমরা একটু দেখব। উপরে তুলে stand by করে ভালো মতো বুঝবা। সাধারণত এক জীবনে মানুষ যে অর্জনগুলো করতে পারে, তার থেকে যদি বেশি কোনো অ্যাচিভমেন্ট কোনো মানুষের জীবনে থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে তিনি একজন লিজেন্ড। আচ্ছা, উনি যদি বেঁচে থাকেন তাহলে বলি তিনি একজন লিভিং লিজেন্ড, বড় মানুষ, এই অর্থে বলি। পৃথিবীতে এখন অনেক লিভিং লিজেন্ড আছে,
অনেক লিভিং লিজেন্ড আছে পৃথিবীতে। তো আমরা অনেককে চিনি। এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে এই লিজেন্ড কথাটা বড় অর্জনের সাথে কিভাবে গেল আর জনশ্রুতি কিভাবে হইল? সাধারণত জনশ্রুতি বলতে প্রচলিত রূপকথা, উপকথা, বড় বড় কাহিনী, ঘটনা এইসব জিনিসগুলাকে বলা হয় জনশ্রুতি। এইসব জিনিসগুলাকে আমরা বড় বড় নামে নামকরণ করি। সাধারণত আমরা বিশ্বাস করি এক জীবনে এগুলোর অর্জন প্রায় অসম্ভব। কিন্তু কেউ যদি করে ফেলেন তখন তাকে আমরা বলছি যে হি ইজ এ লিজেন্ড, হি ইজ এ লিভিং লিজেন্ড ইত্যাদি, ইত্যাদি। তো এখন বড় মানুষ পৃথিবীতে বড় কাজ করছেন, বড় কাজ করার কারণে তারা লিজেন্ড হয়েছেন। যেমন ধরো এক জীবনে এত গোল করা যায় না মেসি যেটা করছে, এক জীবনে এত কিছু করা যায় না রোনালদো যেটা করছে, বা টাইগার উডস একজন বিখ্যাত গলফার, অথবা মাইকেল জর্ডান একজন বাস্কেটবল খেলোয়াড় তোমরা জানো, অথবা দিয়েগো ম্যারাডোনা, অথবা পেলে, অথবা ভারতের ধরো চলচ্চিত্রের জন্য অমিতাভ বচ্চন, হলিউডের দিক থেকে তুমি যদি ধরো তাহলে ধরো টম হ্যাঙ্কস। এই বিখ্যাত মানুষদের অর্জনগুলো এত বেশি, এক জীবনে এগুলো অর্জন করা আমরা চিন্তা করলে মনে করি অনেক। সচিন টেন্ডুলকার 100টা সেঞ্চুরি করছে, একজন ক্রিকেট ক্যারিয়ারে এতগুলো সেঞ্চুরি করা প্রায় অসম্ভব। যদি করে ফেলে তখন তাকে আমরা লিজেন্ড বলি। তাহলে লিজেন্ড কথাটার সাথে মূলত ওই সেন্সটা জড়িত যে এটা সম্ভব না, যদি কেউ করে ফেলে তাহলে সে লিজেন্ড। তাহলে জনশ্রুতি মানেও তো মানুষের মুখে মুখে প্রচলিত ঘটনা বা কাহিনী যেটা আসলে সম্ভব না, কেবল মুখে মুখেই প্রচলিত। বুঝছো? এই হলো রিলেশন। এই হলো বাস্তবের মানুষের অর্জনকে আমরা কেন লিজেন্ডারি অর্জন বলি, লিজেন্ডারি অ্যাচিভমেন্ট বলি, বা ওই মানুষকে কেন লিজেন্ড বলি, তার সাথে জনশ্রুতির কি রিলেশন সেটা বুঝলাম। এখন এই পুরা কবিতার মধ্যে আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি আসলে কে? এখানে কিংবদন্তি হচ্ছে আমার পূর্বপুরুষ, আমার যারা পূর্বপুরুষ, আমার যারা হচ্ছে প্রেডিসেসর, তারা তারা এখানে লিজেন্ড। তারা কেন লিজেন্ড? কারণ তাদের হাজার বছরের পথ চলা আছে, কমপক্ষে 1500 বছর। আমরা বলছি বাঙালি জাতিতাত্ত্বিক বয়স আমাদের এটা। এখন এর আগেও তো আমার পূর্বপুরুষ ছিল। এখন আমি যে বাঙালি একটা সংকর জাতি হিসেবে আবির্ভূত হয়েছি, জাতি হিসেবে আমার বয়স কত? প্রায় 1500 বছর। এখন এই 1500 বছরের আগে বা 1500 বছরের পরে আমার পূর্বপুরুষের উপরে অনেক লেভেলের জুলুম হয়েছে। বাইরের শক্তি আমাকে এসে দখল করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, আমাকে মারপিট করছে। তারা এসে আমার উপরে দখলদারিত্ব চালাইছে, জুলুম করছে, মানে বিশাল একটা অবস্থা। খুন করছে, তা আমাকে ক্রীতদাসে রূপান্তর করছে। কিন্তু আমি কি ধ্বংস হয়ে গেছি? আমার পূর্বপুরুষ কি ধ্বংস হয়ে গেছে? না তো, তারা ধ্বংস হয় নাই, তারা টিকে ছিল, আছে। এখন মাঝখান থেকে যদি আমার পূর্বপুরুষের কোনো জেনারেশন ডেস্ট্রয় হইতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না। শত অত্যাচার, নির্যাতন, বিদেশি অপশক্তির দুঃশাসন, জুলুম, সমস্ত কিছুকে সহ্য করে তারা টিকে ছিল, এটা তাদের একটা অর্জন। দ্বিতীয়ত, তারা কেবল টিকেই ছিল না, তারা আমার জন্য পাহাড় কেটে রাস্তা বানাইছে, তারা আমার জন্য জঙ্গল কেটে আবাদি জমি তৈরি করছে, তারা আমার জন্য বসবাসের উপযোগী একটা আহ দেশ তৈরি করে দিয়ে গেছে। আলটিমেটলি 1971 সালে তুমি যদি দেখো, রাজনৈতিক এবং ভৌগোলিক ভাবে স্বাধীন একটা ভূখণ্ড আমার পূর্বপুরুষ আমাকে দিয়ে গেছে। তাহলে তারা কেবল যে প্রতিকূলতার সাথে ফাইট করে টিকে ছিল এমন না, তারা আবাদি জমি থেকে শুরু করে বসতি স্থাপন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার জন্য একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দান করে গেছে, আমার জন্য দিয়ে গেছে। সো আমার কাছে তারা হচ্ছে লিজেন্ড। আমি আমার পূর্বপুরুষের সমস্ত অর্জন যেটা চলে আসছে সেই তখন থেকে এখন পর্যন্ত, এই সব কিছুকে একত্র করে, সবকিছুকে এক ফ্রেমে নিয়ে আইসা মনে করে আমি বলেছি এগুলো আমার সমস্ত কিছু আমার কাছে কিংবদন্তি। আর আমি সেই কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি মানে আমি আমার পূর্বপুরুষ, আমার ঐতিহ্য, আমার গৌরব, যত কিছু আমাকে গৌরবান্বিত করে সবকিছুকে একত্র করে বলেছি এগুলো আমার কাছে কিংবদন্তি। বুঝছো কি বুঝো নাই বলো? হ্যালো এভরিওয়ান, ক্লিয়ার? বুঝতে পারছো?
ওকে, এখন আসো আমরা কবিতার মধ্যে চলে যাই। লাইন টু লাইন নিয়ে কথা বলি, দেখবে এখন তোমার কাছে কবিতা খুব সোজা মনে হবে, খুবই সোজা। কেন সোজা? আসো শুরু করি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে এই কবিতা শব্দটা বিভিন্ন ব্যঞ্জনায়, বিভিন্ন অর্থে, বিভিন্ন রূপকে বিভিন্ন সময় ব্যবহার হবে, এটা মাথায় রাখো। আমি ব্যাখ্যা করে বুঝাই দিব। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল, এই কর শব্দের সমার্থক শব্দ হচ্ছে হাত। এই করতলের পলিমাটির সৌরভ থাকা মানে হাতে পলিমাটির গন্ধ ছিল। আমরা হাততালি দেই না, ওটাকে আবার বলি আমরা করতালি। তো কর আর হাত একই জিনিস, সমার্থক শব্দ, বুঝছো? আমার পূর্বপুরুষের হাতে পলিমাটির সুগন্ধ ছিল। সৌরভ মানে সুগন্ধ। তো তার হাতে পলিমাটির সুগন্ধ থাকার অর্থ হলো তিনি কৃষক ছিলেন। এখন পরীক্ষায় যদি প্রশ্ন করে পূর্বপুরুষের কোন পেশার প্রতি ইঙ্গিত করা হয়েছে, তুমি কি দিবা বলো, দ্রুত বলো। এই কবিতাতে পূর্বপুরুষের কোন পেশার প্রতি ইঙ্গিত করা হয়েছে, তুমি উত্তরে কি নিবা? সবার আগে কে বলতে পারে? হুম, কৃষক, এক্স্যাক্টলি, গুড। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আশা। রাজিয়া খাতুন চৌধুরানীর কবিতা এটা, আমাদের সময় ছিল। কৃষক, ওকে। সৌরভ মানে সুগন্ধ। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পিঠে রক্ত জবার মতো ক্ষত, তার দুইটা ব্যাখ্যা বই দেওয়া আছে, দেখবা। এক, বিদেশি অত্যাচারী শক্তিগুলো তারা আমাদেরকে দখল করছে, ক্রীতদাসে রূপান্তর করছে। আবার তারা শত্রু কখনো কখনো আমার সাথে সম্মুখ যুদ্ধে পেরে ওঠে নাই, পেছন থেকে আঘাত করছে। এই আঘাতের ক্ষত চিহ্ন পিঠে। এবং তার পাশাপাশি আরেকটা কথা এখানে আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমি যখন বিদেশি শক্তি দ্বারা কখনো কখনো দখলদারিত্বের শিকার হয়েছি, দখলদারিত্বের শিকার হওয়ার পরে তারা যখন আমাকে ক্রীতদাসে রূপান্তর করছে, এটা তার চিহ্ন, এটা তার সিম্বলিক প্রকাশ। বুঝাতে পারছি কি? আচ্ছা, খুব ভালো মতো বুঝবে এই জায়গাটা। কঠিন আছে এখন যেটা বলবো, বেশ কঠিন। গরু দিয়ে যখন হাল চাষ করা হয়, তোমরা লাঙল দেখছো? লাঙল হলো অনেকটা, তোমাদের বিদ্রোহ কবিতা ভাইয়া পড়াইছি, লাঙল এরকম, এরকম না? এটা হলো লাঙল। তো যিনি কৃষক, ধরো জব্বর কাকা, উনি এটা দিয়ে এখানে ধরবেন, হাত থাকবে। আর এই জায়গাটার মধ্যে আমি তো, এটা তো 3D হলে ভালো বুঝাইতে পারতাম। একটা বাঁশ থাকে, এটার নাম হলো জোয়াল। এই জোয়ালটা দুই গরুর কাঁধে দুই জায়গা থেকে এরকম করে বাঁধা থাকে, ঠিক আছে? গরু দিয়ে হাল চাষ, প্রয়োজনে গুগল করে একটা ছবি দেখে নাও, তাহলে বুঝতে পারবা, যারা দেখো নাই কখনো। তো এখন এটা মাটিটা আলগা করে নিয়ে যায় কৃষক, এখানে ধরে রাখে। আর এই জায়গা আর এই জায়গায় হচ্ছে, এই দুই জায়গায় দুইটা গরু বাঁধা থাকে। এই যে বাঁশটা, এই যে আর এই যে বাঁশটা দিলাম, এটা হচ্ছে জোয়াল। এই জোয়ালটা গরুর কাঁধে থাকে। তো গরু যখন টানে, এরকম করে যখন টেনে নিয়ে যায়, তখন গরুর কাঁধে জোয়ালের আঘাতে, চাপে, মাটি মানে আলগা করে নেওয়ার জন্য তো অনেক কষ্টের দরকার। তখন গরুর কাঁধে হচ্ছে দাগ পড়ে, গরুর কাঁধে ক্ষত হয়ে যায়। ওই ক্ষত চিহ্নটা কোনো কোনো সময় ঘাতে রূপান্তর হয়। গরু কেনার সময় গ্রামের মুরব্বীরা যদি দেখে যে তার কাঁধের মধ্যে অনেক বড় দাগ, তাহলে বুঝতে পারে যে প্রচুর হাল চাষ করাইছে। দাগ নাই মানে তারা দিয়ে হাল চাষ করানো হয় নাই। বেশি দাগ মানে বেশি হাল চাষ করানো হয়েছে। তাহলে যত বেশি দাগ, তত বেশি তাকে খাটানো হয়েছে, যত বেশি ক্ষত চিহ্ন, তাকে তত বেশি কষ্ট দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এর মানে হচ্ছে তাকে প্রচন্ড খাটানো হয়েছে। অর্থাৎ আমার পূর্বপুরুষকে ক্রীতদাসে রূপান্তর করার এটা হচ্ছে একটা নমুনা। কিন্তু আমার পূর্বপুরুষের শ্রেষ্ঠত্ব আছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত শোষণ, নিপীড়ন, বঞ্চনার পরেও তারা কি হয়ে যাননি? তারা নিঃশেষ হয়ে যাননি। তারা টিকে ছিলেন, আমার জন্য স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন পর্যন্ত। বুঝেছো? পলিমাটি কিসের প্রতীক? পলিমাটি কৃষি, উনি যে কৃষি কাজ করতেন তার প্রতীক।
পলিমাটির সুগন্ধ থাকা, কৃষক পলি নিয়ে কাজ করেছেন। ওকে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়, গাড়ি দিয়ে তুমি যখন সামনের দিকে যাও, অন্য সবকিছু পিছনের দিকে যায়। তো অতিক্রান্ত পাহাড় মানে হচ্ছে তারা পাহাড় অতিক্রান্ত করে আসছেন বা অতিক্রম করে আসছেন, অর্থাৎ দীর্ঘ পথ, অনেক প্রতিকূল এরিয়া তারা অতিক্রম করে আসছেন, তারা সেগুলোকে আবাদ করেছেন। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য মানে বন, সাপদ মানে হচ্ছে চার পা আছে এমন হিংস্র জন্তু, যেমন বাঘ, সিংহ, ভালুক এগুলো। তো অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ তারা পতিত জমি আবাদ করছেন, জঙ্গল কাটে আমাদের জন্য বসতি তৈরি করছেন, পাহাড় কাটে আমাদের জন্য বসতি বা রাস্তা তৈরি করেছেন তারা। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই কবি শব্দের অর্থ এখানে সৌন্দর্যের, যিনি সৃষ্টি করেন তিনি, যিনি সৌন্দর্য তৈরি করেন। আর কবিতা মানে হচ্ছে তার হাতে তৈরি হওয়া সৌন্দর্য। আমি আবার বলছি, কবি মানে এখানে সৌন্দর্যের স্রষ্টা, আর কবিতা মানে হচ্ছে তার হাতে তৈরি হওয়া সৌন্দর্য। মাথায় থাকবে? এখন সৌন্দর্য কতভাবে তৈরি হতে পারে আমরা দেখব। কবিতা আমার পূর্বপুরুষ, তার হাতে তৈরি করা কবিতাগুলো কি আস্তে আস্তে সব দেখব। জিহুবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তাইলে কবিতার ডেফিনেশন উনি বলছেন, যত সত্য কথা আছে সবই কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত মানে চাষ করা হয়েছে এমন, কর্ষণ করা হয়েছে এমন, কর্ষণ মানে চাষ, চাষ করা জমির প্রতিটা শস্যদানা কবিতা, অর্থাৎ নবজীবন, নবসৃষ্টি, নতুনত্ব, নতুন সৌন্দর্য কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। খেয়াল করো এখানে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। তাহলে কবিতা না শুনলে ঝড়ের আর্তনাদ শুনবে। এখন ঝড় বলো সুদিন না দুর্দিনের ইঙ্গিত দেয়? দ্রুত বলবা। কদিন আগে যে রিমেল না রাইমেল আসলো, কি হইলো? ঝড় কি সুদিনের ইঙ্গিত দেয় না দুর্দিনের ইঙ্গিত দেয়? ঝড়ের দ্বারা তুমি কি বুঝতে পারো? ভালো দিন না খারাপ দিন? হ্যালো? দুর্দিন। তো কবিতা শুনতে না জানলে তোমার জন্য দুর্দিন অপেক্ষা করছে। তাহলে কবিতা মানে এখানে সংগ্রাম। তুমি যদি সংগ্রাম করতে পারো, তুমি যদি সংগ্রাম করতে পারো, তুমি যদি কষ্ট করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি কি করবে না? ঝড়ের আর্তনাদ শুনবে না। মনে থাকবে? যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হয়। দিগন্ত, সমগ্র আকাশটাই আমার, দিগন্তটা আমার, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে দিগন্ত আমাকে উদার করে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে উদার হবে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখন বলো, কৃতদাস মানে অন্য কেউ আমারে দখল করছে, আর আমি মুক্তি যদি লাভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই কৃতদাসের বেড়িকে ভাঙতে হবে। তাহলে এখানে কবিতা মানে হচ্ছে সংগ্রাম। যে সংগ্রাম করতে জানে না, যে যুদ্ধ করতে জানে না, যে ফাইট করতে জানে না, সে মুক্তি লাভ করতে পারে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উচ্চারিত সত্য মানে কি? যে কথা বলে দিয়েছি এ কথাই তো চিরন্তন, বলছি মানে বলছি, অর্থাৎ বাস্তব স্বপ্নের কথা বলছি। উনুনের আলো আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুন শব্দের অর্থ চুলা, চুলার আগুনে আলোকিত উজ্জ্বল জানালা, অর্থাৎ ধরো দূরে রান্না হচ্ছে বা ধান সিদ্ধ হচ্ছে, সেই চুলার আলো পড়ছে জানালায়, জানালা আলোকিত হয়েছে। এটা হচ্ছে শাব্দিক দিক। তুমি খোলা চোখে দেখলে এটা দেখবা, কিন্তু এটাতে বুঝাইছে কি সেটা বোঝার জন্য পরের পেজে আসো। আমি মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। দেখো, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, ব্যাখ্যা দিচ্ছি পরের অংশে। তার আগে তোমরা আমাকে বলো, বাংলাদেশের সিনেমায় তোমরা জানালা খুলতে দেখছো সকালবেলা? কোনো কারণে জানালার পর্দা ধরো সরাই দেয়া হচ্ছে, দেখছো কিনা বলো, দ্রুত বলবা। কেউ তো কথা বলে না। দেখছো জানালার পর্দা সরানো হচ্ছে? ওকে। ওই সময় যে মিউজিকটা দেয়া হয়, স্যাড মিউজিক না হ্যাপি মিউজিক? দ্রুত বলবা। যে সিনেমাটোগ্রাফি তখন দেখানো হয়, ওই জায়গাটা কি জানালার বাইরে দুর্দিন দেখায় না নতুন দিন, নতুন সূর্য, সকালবেলা, হ্যাপি টিউন কেমন দেখায়, কি দেখায় তখন? হ্যাপি দেখায়। গুড। না, সিনেমার কাজের কথা তো তোমাকে বুঝতে হবে। অনেক সময় তো পরিচালক অনেক কথা বলবেন না ডায়লগে, তারা হচ্ছে ক্যামেরা দিয়ে বলবেন।
বিশেষ করে মুস্তফা সরোয়ার ফারুকের সিনেমা যদি দেখো, দেখবো অনেক কথা উনি ডায়লগে বলেন না, ক্যারেক্টার দিয়ে বলেন না, বলেন ক্যামেরা দিয়ে। যদি বুঝতে চাও ডুব ছবিটা দেখো, হুমায়ুন আহমেদের যে বায়োপিক আছে ডুব, এই ডুবে দেখবা প্রচুর কথা উনি বলছেন ক্যামেরার ভাষায়। ক্যামেরার ভাষায় মানে ডায়লগে আসে নাই কথাগুলো, কিন্তু চিত্রের দ্বারা উনি বুঝাইছেন। অনেক সময় দেখো যে নায়ক নায়িকা এক জায়গায়, হ্যাঁ, তারপর দেখলা যে ধুম করে তাদেরকে দেখাচ্ছে না, সমুদ্র দেখাচ্ছে, বিস্তর ঢেউ উঠছে, দেখবা যে আছড়াইয়া পড়তেছে আইসা ঢেউ সমুদ্রের তীরে। নায়কও দেখায় না, নায়কও দেখায় না, ঢেউ দেখায়। তো ঢেউ দেখানোর মানে কি? ঢেউ দেখানোর মানে হচ্ছে প্রেম যমুনায় জোয়ার আসছে, মানে প্রেম প্রেম ভাব, মানে প্রেম হইছে, লাইক কিছু একটা। বুঝছো ব্যাপারটা? তো বুঝে নিতে হবে। এখন জানালা তাহলে কিসের প্রতীক? জানালা নতুন দিনকে রিফ্লেক্ট করে। জানালা কি কোন দিনকে রিফ্লেক্ট করে বলো? নতুন দিনকে। এখন তোমরা কারা কারা এটা দেখছো? রায়ের বাজার, দ্রুত বলবা, আমি আগের ক্লাসে এটা ব্যাখ্যা দিছিলাম কোন একটা ক্লাসে। রায়ের বাজার, বধ্যভূমি, স্মৃতিসৌধ, এই যে ঢাকা ধানমন্ডির উত্তর দিকে গেলে পশ্চিম পাশে রায়ের বাজারের পরে, দেখছো বধ্যভূমি স্মৃতিসৌধ? এনিবডি এলস? ওমা, কেউ দেখোনি? আচ্ছা, দেখছো, অনেকে দেখছো, গুড। আচ্ছা, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে গেলে দেখবা স্মৃতিসৌধের ডিজাইনটা অনেকটা এরকম, এবড়ো থেবড়ো দেয়াল, তারপরে এরকম অনেক দূর, তারপরে আবার এবড়ো থেবড়ো দেয়াল। এই যে দুপাশের এবড়ো থেবড়ো দেয়ালগুলো, এই যে দেয়ালগুলো, এগুলো প্রায় এরকম চওড়া, বেশ চওড়া, 2 হাতের কম হবে না, বেশি হইতে পারে 2-2.5 হাত, এরকম এরকম চওড়া দেয়াল। চওড়া মানে তুমি পাশাপাশি দুজন দাঁড়ায়া ওঠার মতো দেয়াল, কিন্তু এবড়ো থেবড়ো দেয়ালটা। উপরে গেলে আবার সমান। তারপরে মাঝখানে এরকম করে একটা স্কোয়ার জানালার মতো কাটা, জানালার মতো জানালাই। আর এখানে হচ্ছে আমাদের জাতীয় পতাকা। আমি অবয়বটা বোঝানোর জন্য দেখাচ্ছি। জাতীয় না, আচ্ছা দাঁড়াও, পতাকাটা হলো এই পাশে, যে এখানে, হ্যাঁ। আর এখানে একটা গ্রানাইটের কালো স্তম্ভ, এটা পুরোটাই ব্ল্যাক। এটা এখানে তো বোর্ডটা তো ব্ল্যাক, আমি বোঝানোর জন্য তো আর ব্ল্যাক দিয়ে তো বোঝাতে পারবো না তোমাকে, আমি এটা ভরাট করে দিচ্ছি, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। একটু দেখবা, যারা ঢাকায় আছো তোমরা তো স্কুল কলেজ টিচারের বাসা, অথবা কোনো কোচিং সেন্টার, বা ধরো হচ্ছে মাঝে মধ্যে খালামুনির বাসা, ফুপির বাসা, এর বাইরে তো আর তোমাদের খুব একটা যাতায়াত হয় না। একটু মাঝে মধ্যে একটু দেখবা আমাদের নিদর্শনগুলো, আমার জাতিতাত্ত্বিক পরিচয়টা, কোথা থেকে আমি আসলাম, কিভাবে, কি আমার হিস্ট্রি, এগুলো একটু বোঝার চেষ্টা করো, দরকার আছে ভাইয়া। তো এখন এরকম, এটা কিন্তু হলুদ না, আমি আবারও বুঝাই দিচ্ছি, আমার বোর্ডটা কালো, তুমি বুঝবা না, তাই আমি হচ্ছে এটা রং করে দিলাম। এটা গ্রানাইটের কালো স্তম্ভ, আয়তাকার এরকম। আর নিচে হচ্ছে পানি, এটা এই আয়তাকার স্তম্ভের নিচেও পানি, পতাকার যে খুঁটি তার নিচেও পানি, পানি বেশ পানি, হাঁটু সমান পানি হতে পারে, আমার আইডিয়া হয়েছে আর কি, কম বেশি হইতে পারে, তবে বেশ পানি আছে ওই জায়গায়। তা এখন আমি যখন গেছি, আমার মনে এই প্রত্যেকটা জিনিস প্রশ্ন তৈরি করছে। তো আমার মনে প্রশ্নের উদয় করছে এগুলো, যে এটার মানে কি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে। কারণ প্রত্যেকটা স্মৃতিসৌধের, আমাদের যে এটা তো বদ্ধভূমি স্মৃতিসৌধ, আমাদের জাতীয় স্মৃতিসৌধ যেটা, এই জাতীয় সৌধ যেগুলো আছে, স্থাপনা যেগুলো আছে, সবগুলোর ব্যাখ্যা আছে, ঠিক ব্যাখ্যা আছে সবকটা। আমাদের জাতীয় শহীদ মিনার, যেটা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেলের আউটডোরের সামনে, এটার অর্থ কি? সামনে যেটা বড় করে দাঁড়ানো এরকম দেখবা বাঁকা, আর পাশের গুলো এরকম সোজা, এর অর্থ হচ্ছে আহ মাথা উঁচু করে দাঁড়ানো সন্তান, আর তার সাথে প্রার্থনারত মা। অর্থাৎ মাঝখানে যেটা বাঁকানো এটা মায়ের প্রতীক, প্রার্থনারত মা কিছুটা মাথা নামানো, আর সাইডে যারা আছে
সোজা হয়ে দাঁড়ায় আছে, এরা হচ্ছে সন্তান। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, 21 মানে মাথা নত না করা, আর তাদের জন্য প্রার্থনারত সন্তান, তাদেরকে নিয়ে প্রার্থনারত মা। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের থিমেটিক ব্যাখ্যা। আর জাতীয় স্মৃতিসৌধ যেটা আমাদের, প্রথমটা ছোট, তারপরটা আবার বড়, আবার বড়, আবার বড়, আবার বড়, এরকম করে 1 2 3 4 5 6, ধরো এই হচ্ছে 7। তো এগুলোর ব্যাখ্যা কি? এগুলোর ব্যাখ্যা হচ্ছে আমাদের জাতীয় আন্দোলনের 7টা ধাপ: 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। এই যে আমাদের পাকিস্তান সৃষ্টি হওয়ার পর 47-এ 71 সাল পর্যন্ত আমাদের যে জার্নি আছে, এই জার্নির আমাদের হচ্ছে ইতিবৃত্ত বলতে পারো। আমাদের যে অর্জনগুলো আছে জাতীয় জীবনে, সেই জাতীয় জীবনের অর্জনগুলো আমরা এই 7টা স্তম্ভের মাধ্যমে প্রকাশ করছি। এটা জাতীয় স্মৃতিসৌধের ব্যাখ্যা। জাতীয় স্মৃতিসৌধের ব্যাখ্যা তো গেল, বধ্যভূমি স্মৃতিসৌধের ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই সিম্পল। দেখো, এই যে এবড়ো থেবড়ো দেয়াল, চৌড়া, তারপরে আবার এরকম করে সমান, তারপরে আবার এবড়ো থেবড়ো, এটা হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী যারা, তাদেরকে মেরে ওই জায়গায় স্তূপ আকারে ফেলে রাখছিল। গেলে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবা। ওখানে এখন পেছনে বড় কবরস্থান আছে, তার পেছনে নদী আছে, মেইন রোডটা বেশ উঁচু, তারপরে হচ্ছে এই স্মৃতিসৌধ এরিয়াটা তখন খুব নিচু ছিল। ভিডিও ফুটেজ গুলো যদি দেখো তখনকার, একদম ক্লিয়ার ওই জায়গায় বোঝা যায় রোডটা উঁচু আর জায়গাটা নিচু। তাদেরকে এরকম করে হাত বাঁধা, পেছন দিয়ে গুলি করা, কেউ চিত হয়ে, কেউ উপর হয়ে, কেউ কাত হয়ে পড়েছিল। ডেড বডি গুলো পচা, অর্ধ পচা, গুলিত লাশ, লাশ আর লাশ। বুঝতে পারছো? তো এই যে লাশগুলো ছিল এবড়ো থেবড়ো অবস্থা, এই দেয়ালগুলো হচ্ছে সেই এবড়ো থেবড়ো লাশের প্রতীক। আর এই যে গ্রানাইটের স্তম্ভ, এটা কালো, কালো তো বেদনার রং। তো তাদের জন্য আমাদের যে বেদনা, আমাদের মনে যে কষ্ট, এটা হচ্ছে সেই বেদনার প্রতীক। আর জাতীয় পতাকা সিম্পলি সেখানে থাকবে, পতাকা হচ্ছে সেই প্রতীক। আর তাদের জন্য আমরা যত অশ্রু বিসর্জন দিয়েছি, যত চোখের জল আমরা ফেললাম, নিচে যে পানিটা জমা আছে, বেশ পানি, বললাম তো প্রায় হাঁটু সমান হবে, আমার মনে হয়েছে, কম বেশি হতে পারে। এই পানিগুলো হচ্ছে আমাদের সেই চোখের জলের প্রতীক। আমাদের অশ্রু যে বিসর্জন দিয়েছে, সেই অশ্রুর প্রতীক হচ্ছে এই পানি। আর এখানে যে এটা কিন্তু দেয়াল, এই জায়গাটা দেয়াল, এই দেয়ালের মধ্যে যে একটা জানালা কাটা, স্কোয়ার জানালা, এটা বুঝতেই পারো এত রক্ত, এত কষ্ট, এত শোক, এত চোখের জল, সবকিছুর বিনিময়ে একটা নতুন দিন, একটা নবদিনের নব সূর্য, এই জানালা হচ্ছে তার প্রতীক। একটা নতুন দিন আসবে, মুক্তি এসেছে, নব বার্তা এসেছে, নতুন দিনের আগমনী বার্তা। এই হচ্ছে সেই জানালা। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কিনা? ডান? ওকে, তো এগুলো মাথায় রাখবা। আচ্ছা, তো এই যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা, জানালা উজ্জ্বল হওয়ার কারণ হচ্ছে, উজ্জ্বল দরজা কেন বলে নাই, উজ্জ্বল দেয়াল বলেন নাই কেন, উজ্জ্বল হাত মুখ চোখ কেন বলেননি? উনুনের আগুন আমাদের জাতীয় জীবনের কষ্ট, মুক্তিযুদ্ধের সময় জ্বলে পুড়ে ছারখার অঙ্গার হওয়া, মা হারানো, বোন হারানো, ভাই হারানো, স্বামী হারানো, সন্তান হারানো। বুঝতে পারছো? এই আগুন হচ্ছে জাতীয় জীবনের যে কষ্ট, তার প্রতীক। আর তার রিফ্লেকশনে উজ্জ্বল জানালা, নবদিন, নতুন সূর্য, মুক্তি। ওকে রাফি, থ্যাংক ইউ। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। যে পাথর বইতে থাকে, কথা বুঝছো? যে পাথর বইতে থাকে, তার মধ্যে কখনোই ময়লা ধরে না, শ্যাওলা ধরে না, শৈবাল ধরে না। মানে গতিতেই জীবন, স্থিতিতে মরণ, এটা তো তোমরা জানো, কিন্তু আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, একটা কোটিপতি যদি মনে করে আমার অনেক টাকা আছে, তাহলে এখন আমি আর কিছু করব না, আমি বসে বসে খালি খাবো, রাজার ভান্ডারও ফুরাবে। বুঝতে পারছো? এই জন্য কোটিপতি হইলেও তোমার কি করতে হবে? অ্যাটলিস্ট তোমার চলাফেরার জন্য, পকেট খরচের জন্য যে টাকা দরকার, সেটার জন্য কোন একটা ফিকির তোমাকে করা লাগবে। এটাই জীবন, এটাই তো মানুষের কাজ। মুসলমানের জন্য এটাই তো ইবাদত, হালাল রুজির তালাশ করা। এখন আমার টাকা আছে বাপের, আর মনে করে কেউ যদি মনে করে যে আমার বাপের 100 বিঘা জমি আছে, তাহলে 50 বিঘা বিক্রি করে দিলাম, দিয়ে এখানে 1.5 কোটি টাকা হলো, দিলাম ব্যাংকে ঢুকায়া। এখন ব্যাংক থেকে ইন্টারেস্ট আসতেছে মাসকে মাস, আমি তুলবো, বাজার করবো, খাবো। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুব হ্যাপি লাইফ, কিন্তু এটা অভিশপ্ত একটা লাইফ, ফালতু লাইফ। এটা কোনো লাইফই হইতে পারে না।
কয়দিন পরে দেখা গেল আল্লাহ না করুক তার এমন রোগ হবে, সব সুখ একদম চিৎপটাং হয়ে যাবে। কাজ করতে হবে। এখানে এটাই বলছে, মা বলতেন, মা মানে আমাদের মুরব্বি প্রজন্ম, তুমি যদি সাঁতার নাও জানো, তবে প্রবহমান নদী, যে নদীতে গতি আছে পানির, সে তোমাকে ভাসায় রাখবে। অর্থাৎ তুমি যদি গতির সাথে থাকো, কাজের সাথে থাকো, তুমি যদি নড়ো, তুমি যদি ফাইট করো, তাহলে তুমি কখনো ধ্বংস হবে না, তুমি কখনো হারিয়ে যাবে না। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। নদীতে ভাসতে পারা মানে হচ্ছে নিজের জীবনটাকে সেভ করে রাখা, বাঁচায় রাখা। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, মানে হচ্ছে জীবনটাকে উপভোগ করতে পারা। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না। মায়ের কোল পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা। এর থেকে নিরাপদ জায়গা পৃথিবীতে আর হয় না, তাই না? তো যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না, মানে তার জন্য নিরাপত্তা নাই। সে নিরাপত্তা ক্রিয়েট করতে পারে না, সে নিরাপদ নয়। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। মারাত্মক লাইন এই পর্যন্ত। আমি কিংবদন্তির কথা বলছি, যে পরের লাইনে দেখো ব্যাখ্যা দিয়ে দিছে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমার পূর্বপুরুষ আমার কিংবদন্তি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ মানে হচ্ছে মায়ের স্নেহ। বিচলিত স্নেহটা কার হয়? মায়ের হয়। কোনোদিন দেরি করে বাসায় ফেরার পরে দেখছো না মা অনেক অস্থির? নাকি দেখো নাই তোমরা? তোমার তো চোখ আজকাল ব্যাগে রেখা ঘোরো, আর ঘিলু বিক্রি করে দিয়ে ফুচকা খাও, ন্যূনতম কমন সেন্স কাজ করে না। দেখছো এরকম? ধরো 7টার সময় টিচারের বাসা থেকে তোমার পড়া শেষ হয়, বাসায় ফিরতে ফিরতে 7টা 15 নর্মালি। তো ওই দিন 7:30 বাজে। তোমার মনে হয়েছে যে বাসায় যাওয়ার পথে কোনো বান্ধবীর সাথে দাঁড়া 2 মিনিট বেশি কথা বলছো বা একটু ফুচকা খাইছো, অথবা মনে হচ্ছে রিক্সায় যাবেন, আজকে হেঁটে যাই, কোনো কারণে আধা ঘন্টা দেরি হয়েছে। বাসায় ঢোকার পরে মাকে কেমন দেখছো? মা খুব হ্যাপি, মানে তোমার ব্যাপারে কোনো টেনশন নাই তার মাথায়, উনি খুব গল্প গুজবে ব্যস্ত, এমন কিছু? নর্মালি তুমি যখন যদি দেরি করো, যে টাইমে তোমার বাসায় ফেরার কথা, বিশেষ করে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে দেখবা মা অনেক বেশি উদ্বিগ্ন, অনেক বেশি টেনশন করতেছে। হয়তো এই 15 মিনিটে তোমার টিচারকে 5বার উনি ফোন দিয়ে ফেলাইছে। তোমার সাথে যে বান্ধবী ছিল, তার আম্মুকে হয়তো আরো 5বার ফোন দিয়ে ফেলাইছে, যে আপনার মেয়েটা বাসায় গেছে কিনা। বুঝাতে পারছি কথাটা? এটা হচ্ছে বিচলিত স্নেহ। পৃথিবীতে আমাদেরকে সবাই কম বেশি ভালোবাসে, আমাদের পরিচিতরা। মায়ের মতো কেউ না, কেউ মায়ের মতো ভালোবাসে না। বাকিরা সবাই ভালোবাসে, বড়রা বা যারা আছে। তো ভালোবাসার মানুষ প্রত্যেকে মায়ের পরে। আর মায়ের থেকে বেশি ভালোবাসার ভান যে করবে, বুঝবা ওটাই ভণ্ড, 2 নম্বর। এরপরে বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। মুক্তিযুদ্ধের সময় আমার গর্ভবতী বোন জীবন দিয়েছে, তার কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। এখন এতক্ষণ ধরে বলবা যে ভাই এখন তো সবই বুঝতেছিলাম, কিন্তু এখন এটা কি বলেন? ভালোবাসা দিলে মা মরে যায়, মা আবার মরে কেমনে? এখানে মা হচ্ছে 2টা মা। এক মা হচ্ছে জননী, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আরেক মা হচ্ছে আমার দেশ, যে দেশ তার আলো বাতাসে আমাকে বড় করছে, যেখানে আমি বড় হয়েছি আর কি। এখন দেশ রক্ষা করলে মুক্তিযোদ্ধার জননী রক্ষা করা হয় না, জননী রক্ষা করলে তার দেশ রক্ষা করা হয় না। হোয়াট টু ডু? বুঝছো কিনা কথাটা? আমি একজন ফ্রিডম ফাইটার। আর 71-এ আমি যদি বন্দুক হাতে নিয়ে দেশের জন্য যুদ্ধ করতে যাই, তাহলে ওখানে আমার মাও রক্ষিত থাকে। আমি যদি মায়ের কাছে থাকি, তাহলে আমার দেশটা রক্ষা করা হয় না। ভালোবাসা দিলে মা মরে যায়, কোনো একটা মাকে আমার স্যাক্রিফাইস করতেই হয়। যুদ্ধ আসে ভালোবেসে, যুদ্ধ ভালোবেসে কেমনে আসে? তোমাদেরকে একটা কবিতা পড়তে বলছিলাম, দা ওয়েস্ট ওয়াইন্ড, পড়ছো? পশ্চিমা সমীরণ, পশ্চিম দিক থেকে আসা ঝড়, দা ওয়েস্ট ওয়াইন্ড, পড়ছো কিনা বলো? আগের ক্লাস যারা করছো আমার সাথে, আমাদের প্রোগ্রামের একটা ক্লাসের মধ্যে মেবি আমি তোমাদের বলেছি এটা। এটা আবার অনেকে বুঝতে পারবে না। পশ্চিম দিক থেকে আসা বাতাস, ঝড়, নট ইয়েট, কেন ওয়াই নট ইয়েট? কেন পড়ো নাই? বলছিলাম ক্লাস শেষ হলে গুগল করে পড়ে ফেলবা। পিবি শেলির কবিতা, পার্সিবিসি শেলি। উনি বলছেন যে পশ্চিম দিক থেকে বড় একটা ঝড় আসবে, আমি টের পাচ্ছি। তবে এই ঝড়টা ভয়ঙ্কর হলেও সুন্দর, ধ্বংস করলেও প্রতিশ্রুতিবান। এই ঝড় ধ্বংস করে দিবে, কিন্তু তার প্রতিশ্রুতি আছে আগামী নতুন দিনের। এই ঝড়টা ভয়ঙ্কর, তবে এটা সুন্দর। কেন? ভয়ঙ্কর রূপ তো ঝড়ের থাকবে, তবে তার ভিতর দিয়ে নতুনত্ব আসবে। এই যে কদিন আগে রিমেল হইলো, আমি মানছি আমাদের অনেক ক্ষতি হয়েছে ভাই, ক্ষতি তো পোষানোর কিছু না, বাট আমি তোমার বোঝানোর জন্য বলছি, আমার উল্টা বুঝো না আবার। যে কৃষকের ঘরটা পড়ে গেছে, উনি হয়তো কষ্ট করবেন, এখন ঋণে জর্জরিত হবেন, কিন্তু তার আর একটা ঘর হবে।
বুঝছো কিনা কথাটা? সেটা এলাকার মানুষের সাহায্যে হোক, সরকারের সাহায্যে হোক, ব্যাংকের লোনে বা অনুদানে হোক বা হোয়াট এভার ইট ইজ, তার একটা ঘর হবে। তার ঘরটা আগের পুরাতন ঘরটা পড়ে গেছে। এখন তিনি গাছের নিচে থাকবেন না, কোনোভাবে তার একটা ঘর হবে। তাহলে নতুন দিনের প্রতিশ্রুতি আছে ঝড়ের মধ্যে। তো যুদ্ধ কেবল যে সবকিছু ধ্বংসই করে ফেলে এমন না, বিপ্লব সবকিছু যে নিয়ে যায় তছনছ করে ফেলে এমন না। এটা কোনো কোনো ক্ষেত্রে সৃষ্টির প্রসব বেদনাও বটে। এই জন্য যুদ্ধ ভালোবেসে আসে। যুদ্ধ কেন ভালোবেসে আসে? কারণ আমার যুদ্ধ আমাকে স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছে। আমার ৩০ লাখ মানুষের এক সাগর রক্ত গিয়েছে, এটা সত্য, বাট আমি একটা ভূখণ্ড পাইছি। আমি আত্মপরিচয় পাইছি। আমি পৃথিবীর মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সুযোগ পাইছি। মায়ের ছেলেরা চলে যায় মানে মুক্তিযোদ্ধারা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, মানে মুক্তিযোদ্ধা ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানা না সে সন্তানের জন্য মরতে পারে না, মানে আত্মত্যাগ করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না। পৃথিবীতে বাবা মায়েরা এখন আজকাল আখেরি যুগের কলি যুগের কিছু অদ্ভুত ব্যতিক্রম বাদে আর কি, অদ্ভুত ব্যতিক্রম বাদে সাধারণত মনে রাখবা, বাবা মায়েরা তার সন্তানের জন্য হাসতে হাসতে মরতে পারে। তোমার হয়তো বিশ্বাস হয় না, কিন্তু এটা সত্য। তোমার বাবা তোমার মা তোমার ভালো হবে, তুমি ভালো থাকবা, তুমি হ্যাপি হবা, এই শর্তে বুকের এখানে দুম করে গুলি নিতে পারে। এর এক সেকেন্ডও ভাববে না। শুধু শর্ত এটাই, আমার সন্তানটা ভালো থাকবে, আমার সন্তানটা হ্যাপি হবে, আমার সন্তানটার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। বাবা মার ভালোবাসা সম্পর্কে তোমরা এখন পর্যন্ত তেমন কিছু বুঝে উঠোনি। বুঝবা যেদিন নিজেরা বাবা মা হবা সেদিন। এটাকে বলে প্রপার এক্সপিরিয়েন্স। মধু অনেক মিষ্টি, কপালে লাগাইলে বুঝবে না, জিহ্বায় লাগাইতে হবে। মানে বাবা মা অনেক ভালোবাসে এটা এমনি বোঝা যাবে না, বাবা মা হইলে বোঝা যায় প্রপারলি। বুঝতে পারছো? তো বলছে যে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তো সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্য সমস্ত শক্তির উৎস, এটাকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে হচ্ছে শক্তিশালী হওয়া। যুদ্ধে যাওয়া মানে হচ্ছে মুক্তি নিয়ে আসা। সন্তানের জন্য মরা মানে হচ্ছে আত্মোৎসর্গ করতে পারা। কথা কি বুঝছো? দান ও অনুদান সেম কিনা? না, দান এবং অনুদান সেম না। একটু পার্থক্য আছে। ধরো প্রথম পার্থক্য হচ্ছে দান কথাটারই একটা ভদ্র রূপ হচ্ছে অনুদান। দান সাধারণত গরিবদের জন্য হয়, অনুদান ধনীদেরকেও দেওয়া যায়। যেমন ধরো তুমি নির্বাচনে দাঁড়াইছো, তোমার নির্বাচনী ফান্ডে আমি ৫ লাখ টাকা অনুদান দিলাম, আসলে দানই করলাম, এখন তোমার তো ভিক্ষুক বলতে পারতেছি না, এই জন্য আমি বলবো অনুদান। এটা হচ্ছে দান আর অনুদানের একটা বেসিক এন্ড ভাইটাল পার্থক্য। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তারপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। আমার কিংবদন্তি আমার পূর্বপুরুষ, এই যে প্রমাণ হইলো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কেন ছিল? কারণ তিনি কৃতদাস ছিলেন, কারণ তাকে খাটানো হয়েছে, নির্যাতনের শিকার করা হয়েছে। ওকে। যে কর্ষণ করে শস্যের সম্ভারটাকে সমৃদ্ধ করবে, এখানে কিছু কার্যকারণ পড়বো আমরা। কার্যকারণ মানে হচ্ছে কোনো ঘটনার পিছনে কোনো কারণ থাকা আর কি। যখন ঝড় উঠবে তখন নদীতে ঢেউ হবে, বাতাস ছাড়া নদীতে ঢেউ হবে না, বাতাস নাই ঢেউ নাই। অনেক সময় তুমি বলবে বাতাস তো মনে হয় না, কিন্তু ঢেউ আছে, না বাতাস আছে, তুমি বুঝো নাই। বাতাস না থাকলে ঢেউ হবে না। আমি এখন স্টুডিওতে বের হয়ে যদি বাইরে অনেক পানি দেখি তাহলে বুঝবো বৃষ্টি হয়েছে। আমি বৃষ্টি দেখি নাই, কিন্তু আমি বুঝতে পারবো, এটার নাম কার্যকারণ। এখানে এই যেহেতু কিছু কার্যকারণের কথা আছে, দেখো। বলছে যে কর্ষণ করে মানে যে চাষ করে শস্যের সম্ভারটাকে সমৃদ্ধ করবে, সে শস্য পাবে। এটা আমার ঐতিহ্যের রীতি। যে মৎস্য লালন করবে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ নদীর কাছ থেকে সে আবার মাছ ফেরত পাবে। গাভীর পরিচর্যা করলে জননী অর্থাৎ মায়ের আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এটা আমাদের, আমার ঐতিহ্য, যেহেতু কবিতাটা শেকড় সন্ধানী কবিতা, ঐতিহ্যের কবিতা। আমার ঐতিহ্যে, আমার শেকড়ে, আমার বাঙালিয়ানার পেছনের দিকে তুমি যদি যাও, তাহলে তুমি দেখবা আমার মুরব্বীরা এটা বলতেন যে বাড়িতে গরু থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, মানুষ ভালো থাকে, তারা দীর্ঘায়ু হয়, ফ্যামিলিতে আয় বরকত হয়। কথা তো সত্য। গরুর দুধের উপরে পুষ্টি আর কি পাবা তুমি? মাংস থেকে শুরু করে চামড়া, তার প্রত্যেকটা জিনিস দরকারি। এর জন্য বলছে যে গাভীর পরিচর্যা করে সে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি থেকে সশস্ত্র করবে। লোহার খণ্ডকে জ্বালাইতে পারলে তুমি ইস্পাতের তরবারি পাবা। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, মানে আমার পূর্বপুরুষ বলছে আমাদের।
আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এই জায়গাটা আরেকটু থিমেটিক। দেখো, আমি কবি এবং কবিতার কথা বলছি। কবি মানে যিনি সৌন্দর্য তৈরি করেন, কবিতা মানে তার হাতে তৈরি হওয়া সৌন্দর্য। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা মানে মুক্তি সংগ্রাম। সশস্ত্র সুন্দর মানে হচ্ছে একজন মুক্তিযোদ্ধার হাতের অস্ত্র। অস্ত্র এমনিতে অবৈধ জিনিস, খারাপ জিনিস, কিন্তু তার হাতে যখন মুক্তির সংগ্রামের অস্ত্র, এটা সশস্ত্র সুন্দর। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সত্যিকারের ভালোবাসার যে সঙ্গীত, এটা কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটা মুক্ত শব্দ কবিতা। অর্থাৎ মুক্তি মানেই হচ্ছে কবিতা। মুক্তি মানেই কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, মানে প্রতিবাদ করা মানেই হচ্ছে কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, মানে আমার পূর্বপুরুষের মতো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, মানে আমার পূর্বপুরুষ যেভাবে সৌন্দর্য তৈরি করে দিয়ে গেছেন, আমার পূর্বপুরুষ যেভাবে আমার জন্য ভূখণ্ড তৈরি করে দিয়ে গেছেন, আমরা কি তার মতো পারবো না? ওকে, ক্লিয়ার? অঞ্জন বলছে আয়রনের কথাটা বুঝতে পারি না। বলছে যে হচ্ছে আহ প্রজ্বলিত করবে লৌহখণ্ড, ইস্পাতের তরবারি থেকে সশস্ত্র করবে। তুমি যেমন করে নদীতে মাছ রাখলে সেটার থেকে আবার পাবা, তুমি যেমন গাভীর পরিচর্যা করলে তার জন্য বরকত পাবা, ঠিক তুমি যদি লোহার খণ্ডকে প্রজ্বলিত করতে পারো, ইস্পাতের তরবারি পাবা। অর্থাৎ তুমি যদি কষ্টের ভিতর দিয়ে যেতে পারো, তুমি যদি অস্ত্র ধারণ করতে পারো, তাহলে তুমি শক্তিশালী হবা। হ্যাঁ, কবিতাগুলো কষ্ট করা হলেও ভালো মতো পড়ে ফেলতে হবে। স্যার কবিতা মানে কি যদি বলেন? আচ্ছা, কবিতা মানে কি শুরু দিকে তো বলছি। কবিতা শব্দটা এক এক জায়গায়, এক এক লাইনে, এক এক অর্থে, এক একটা ব্যঞ্জনা দোতনায় আসবে। কখনো কবিতা মানে সংগ্রাম, কবিতা মানে মুক্তি, কবিতা মানে হচ্ছে শক্তিশালী হওয়া, কবিতা মানে হচ্ছে উদার হওয়া, কবিতা মানে হচ্ছে অর্জন, ইত্যাদি ইত্যাদি। এক এক সময় এক এক অর্থে এক এক ব্যঞ্জনায় আসছে, একই অর্থে আসে নাই। ওকে, এরপরে আসো মূল কথা, বিশেষত্ব। সব ভাইয়া দাদা বলছে এতক্ষণ ধরে, সব এখানে দিয়ে রাখছি। এই যে সার সংক্ষেপ যা বলছি সব আছে। দেন হচ্ছে কবিতার তত্ত্ব, প্রথম লাইন কি, শেষ লাইন কি, ভাষারীতি কি, নামকরণ কি, সাহিত্যের রূপ, কবিতার চেতনায় বিদ্যমান ভাবনা কি, তার পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা। এরপরে উল্লেখযোগ্য বিষয়। পারবা? চিত্রকল্প কি? চিত্রকল্প কি বুঝাই দিব। তিনটা জিনিস বুঝতে হবে। উপমা, চিত্রকল্প, রূপক। উপমা মানে হচ্ছে পিকচার, চিত্রকল্প মানে হচ্ছে ভিডিওস। যদি বিষয়ের সাথে বিষয়ের তুলনা হয় সেটা উপমা। যেমন হরিণের চোখ, মেয়েটার চোখ দেখছো হরিণের মতো সুন্দর, তাইলে মেঘ কালো চুল, হরিণীর চোখ, বিষয়ের সাথে বিষয়। আর ঘটনার সাথে ঘটনা হলে সেটা হচ্ছে চিত্রকল্প। এই জন্য বলছি ভিডিও। এখন মেয়েটার চোখ হরিণীর চোখের মতো সুন্দর, এটা উপমা। আর মেয়েটা হরিণীর মতো হেঁটে চলে গেল, এটা তো আর পিকচার না, এটা হয়ে গেল ভিডিও। মানে ঘটনার সাথে ঘটনা, হরিণ যেভাবে হাঁটে সে সেইভাবে হেঁটে চলে গেল। বুঝতে পারছো কথাটা এবার? মেয়েটার চোখ হরিণের চোখের মতো, বিষয়ের সাথে বিষয়, কিন্তু হরিণের মতো হেঁটে চলে গেল, এটা চিত্রকল্প। এটা হচ্ছে কল্পনায় চিত্র, এটা ঘটনা। আর রূপক কি? রূপক মানে হচ্ছে বিভিন্ন প্রতীকের মাধ্যমে একটা দেখায় আর একটা বোঝানো। রূপক মূলত প্রতীকের ব্যবহার, তোমাদের সোনার কবিতার মধ্যে যেমনটা আছে আর কি। নৌকা, ধান, নদী, খাল দেখাইছে একটা, বুঝাইছে আরেকটা। ক্লিয়ার কিনা বলো? লাইলা, আজকে কি শেষ ক্লাস? ইয়েস। মূল বইতে শব্দার্থ টিকা যা আছে সেগুলো, আরো কিছু প্রয়োজনীয় শব্দার্থ টিকা দিয়ে রাখছি রিডিং করার জন্য। দেন তোমাদের জন্য রাখছি, এটা আমি কমাই নাই। দেখো, এই যে লৌহখণ্ড, পুরস্কার, কৃতদাস, শাপদ, রক্তজবা, কিংবদন্তি, সুপুরুষ, কর্ষিত অভ্যুত্থান, সুপুরুষ, আশীর্বাদ, আজন্ম, কবিতা, উজ্জ্বল, সশস্ত্র, অতিক্রান্ত, পলিমাটি, স্বাধীন, করতল, স্বপ্ন, অনিবার্য। তারপর শস্যদানা, সুরভি। এগুলোর দিকে তাকাইলে একটু দেখো তো, ব্যাকরণিক বিশ্লেষণে এক একটা শব্দকে কত অ্যাঙ্গেল থেকে কত ভাবে ব্যাখ্যা করা যায়। লৌহ খণ্ড, এটার উচ্চারণটা লৌহ খণ্ড।
পদ হিসেবে এটা বিশেষ্য, সংস্কৃত উৎস থেকে আসছে, এর উপসর্গ হয় না, প্রত্যয় হয় না। ব্যাস বাক্য দিয়ে সমাস করা যায়। লৌহ নির্মিত খণ্ড, এবং অর্থগত দিক থেকে এটা সমাসের দিকে যদি নাও তাহলে মধ্যপদলোপী কর্মধারয়, এটা সন্ধি হয় না। ঠিক ধরো কিংবদন্তিটা, উচ্চারণ এটা বিশেষ্য শব্দ, এটা সংস্কৃত। প্রকৃতি প্রত্যয় কিম, এটা উপসর্গ, এরপর বদ এটা হচ্ছে তোমার ধাতু, এবং অন্তি হচ্ছে প্রত্যয়। এটা সমাস হয় না, তবে চাইলে তুমি সন্ধি করতে পারবা। ঠিক এইভাবে এখানে কর্ষিত থেকে শুরু করে উজ্জ্বল, আশীর্বাদ, আজন্ম, অথবা সশস্ত্র থেকে শুরু করে অনিবার্য, হোয়াট এভার ইউ আর, তুমি যেটাকে পড়তে চাও, যেভাবে পড়তে চাও। ইয়েস। শব্দের উৎস নির্দেশ: ইস্পাত, জানালা, আবাদ, জমি। ঐতিহ্য প্রশ্ন করতেছে, ভাইয়া ঐতিহ্য শব্দটা কই থেকে আসছে? এখন ঐতিহ্য শব্দের মধ্যে একটা সংস্কৃত শব্দের লক্ষণ আছে, দেখছো কি দেখো নাই? সংস্কৃত শব্দের লক্ষণ তোমাদের পড়াইছিলাম, কথা বলো। সংস্কৃত শব্দের লক্ষণ কোন ক্লাসে কি বলেছি? আচ্ছা, সংস্কৃত বা তৎসম শব্দের লক্ষণ হলো ওই শব্দগুলোর বানানো সাধারণত মূর্ধন্য স, মূর্ধন্য রি, রিকার, তারপরে হচ্ছে তোমার রেফ, তারপরে হচ্ছে রফলা, তারপরে জফলা, এরপরে হচ্ছে তোমার রফলা, জফলার পরে তারপরে তোমার হচ্ছে ক্ষীয়, তারপরে এই যে ব্রাহ্মণ, এই জিনিসগুলো সাধারণত থাকে। তাহলে দেখো, ব্রাহ্মণ, কতি, জফলা দিয়ে ঐতিহ্য বা অন্যায়, রফলা দিয়ে গ্রাম, আবার ইনস্টাগ্রাম মনে করো না, রেপ দিয়ে বর্ষা, রিকার দিয়ে তৃণলতা, ওই দিয়ে ঋণী, এটা দিয়ে পাষাণ, এটা দিয়ে মূর্ধন্যের সাথে ধরো পাষাণ, এটা দিয়ে ধরো কারণ। ব্যতিক্রম আছে ধরন, নর্মালি রর পরে সংস্কৃতে মূর্ধন্য, এটাও একটা লক্ষণ, এটা আমি পাশেই লিখি তাহলে সহজ হয়। আহ, র যোগ মূর্ধন্য, এই জাতীয় শব্দ যেগুলো আছে। তো এই সিস্টেম অনুযায়ী ধরো, এটার অনুযায়ী এই যে কারণ শব্দটা, এটা সংস্কৃত। তবে ধরন শব্দটা যেটা দন্তন্য দিয়ে, এটাও সংস্কৃত। তো এই লক্ষণগুলো থাকলে বুঝবা এগুলো অবশ্যই সংস্কৃত শব্দ। তবে ভুলে গেলে চলবে না, আমি বলিনি একবারও যে এর বাইরে সংস্কৃত শব্দ হয় না, এটা বলি নাই। বলছি এগুলো অবশ্যই সংস্কৃত। মানে মূর্ধন্য সংস্কৃত ছাড়া কখনোই বসে না অন্য কোনো শব্দে। দন্তন্য সংস্কৃত শব্দ বসতে পারে, এর বাইরেও বসতে পারে। মূর্ধন্য স সংস্কৃত ছাড়া বসে না, তবে দন্তস্ব, তালব্য স সংস্কৃতের মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বুঝছো এবার? সশস্ত্র সুন্দর নির্বাজ্য অভ্যুত্থান কবিতা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই কবিতা মানে সশস্ত্র সুন্দরের অভ্যুত্থান, সশস্ত্র সুন্দরের তোমার হচ্ছে রূপ, এটা কবিতা বা সৌন্দর্য। আজকে থেকে এইচএসসি এক্সামের আগের দিন পর্যন্ত প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হবে? অল সাবজেক্ট মিস করে বলেন প্লিজ। এটা সাবজেক্টিভ, টিচারের সবগুলো থেকে যিনি যে সাবজেক্ট পড়ান তার থেকে নিলে ভালো হয়। তবে আমি যদি বলি বাংলার ব্যাপার, তুমি যা পড়েছো সেগুলো রিভিশন করো বারবার, জানা জিনিস যেন ভুল করে না আসো, শেষ দিকে এটা খুব জরুরি লক্ষ্য রাখা। ওকে। আর আমাদের প্রচুর ওয়ান শট দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে। এই ক্লাসে তো তোমাদের ফ্রি কোর্সে 8টাতে ম্যাক্সিমাম জিনিস পড়াই দিছি, এবং এগুলো বারবার দেখলে আশা করি না এখান থেকে কোনো প্রবলেম হবে আর, তাই না? আচ্ছা, তারপরে আসো কবিতে উল্লেখিত রূপকের ব্যাখ্যা দেখে নিও। দেন হচ্ছে রিভিশনে কিছু অতিরিক্ত তথ্য আমরা যেগুলো পড়ছি সেগুলো আবার অ্যাড করছি লাস্টের দিকে। এবং হচ্ছে আমরা কুইজ 1, কুইজে যাব। কুইজটা আমি লঞ্চ করে দিব, লঞ্চ করে দিলে কুইজটা তোমরা অ্যান্সার করবা। ওকে, কুইজটা অ্যান্সার করবা। আর সময় পাবা হচ্ছে কুইজের জন্য 30 সেকেন্ড, এবং এরপরেই তোমাদেরকে ব্রেক দিব ভাইয়া। প্রশ্ন হচ্ছে, আবু জাফর উবাইদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি? সাতনরীর হার, কমলের চোখ, বৈশাখে রচিত পংক্তিমালা, আমার সময়।
টাইম আপ। আমরা আর সময় নিচ্ছি না, আর নিচ্ছি না। টাইম আপ। এখানে সঠিক উত্তর হচ্ছে বৈশাখে রচিত পংক্তিমালা। বাকিগুলো সবই ওনার। বৈশাখে রচিত পংক্তিমালা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। এরপরে আমরা আরেকটা কুইজ নিব। পূর্বপুরুষের কোথায় পলিমাটির সৌরভ ছিল? মাথায়, হাতে, পায়ে, শরীরে। পরেরটা, পূর্বপুরুষের কোথায় পলিমাটির সৌরভ ছিল? মাথায়, হাতে, পায়ে, শরীরে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার ড্যাশ পলিমাটির সৌরভ ছিল। টাইম আপ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল মানে হচ্ছে হাত, কর মানে হাত। ওকে। আমরা দ্বিতীয় পত্রে পড়বো বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সংলাপ, ক্ষুদ্র প্রবন্ধ রচনা। বিশেষ করে রচনা লেখার খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রিক নিয়ে বা বাদ বাকি জিনিসগুলো, রাইটিং পার্ট কিভাবে দেখলে ভালো মার্কস পাবা, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পর। আমরা 7 মিনিট পরে ফিরছি ইনশাল্লাহ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ক্লিয়ার কিনা বলো। এখানে একটা সাজেশন পাবা, কতগুলো পড়লে তোমার জন্য ভালো হবে, কি হবে না হবে এগুলোর ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া তোমাদের আমি প্রপারলি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা নিয়ে এত বেশি প্যারা খায় না, মনোযোগ দিয়ে শুনতে পারো। শোনো আগে। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হচ্ছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন কিন্তু এখানে কিন্তু দন্ত ন, ক না কিন্তু দন্ত ন। মানে এটা হচ্ছে ইমেইল। এখন তোমরা প্রশ্ন করা শুরু করবে আমাকে, আমি জানি ভাইয়া এটার ফরম্যাট বলেন, কোন ফরম্যাটে লিখবো, অমুক বই এরকম লেখা, তমুক বই এইভাবে আছে। আচ্ছা দেখো তো এটা মোটামুটি ফরম্যাট এখানে তুমি বুঝতে পারতেছো কিনা। প্রশ্ন পরে করবা, তোমাদের কম বয়স্ক বাচ্চা কাচ্চাদের এটা হচ্ছে সমস্যা। লাফায় আসো প্রশ্ন করতে, বুঝো না আগে, আগে বুঝবা তারপরে প্রশ্ন করবা। প্রশ্ন থাকলে চুপ করে থাকো, দেখো তোমার অ্যান্সার ভাইয়ের কথায় আসে কিনা। দেখো এখানে যে ফরম্যাটটা তুমি দেখতে পাচ্ছ শুরু থেকে, এই যে এখান থেকে নিউ মেসেজ থেকে শুরু করে যে এই পর্যন্ত, হ্যাঁ, এই ছবিগুলো তো আর তুমি আঁকতে পারবে না। যতটা সম্ভব একটা ফরম্যাট তুমি দাঁড় করাইবা যতটা সম্ভব। এখানে টুতে একটা অ্যাড্রেস তুমি যাকে পাঠাচ্ছ, অ্যাড্রেস গুলো তুমি তুমি দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি তুমি এখানে রাখলা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা তো তোমার বুঝে লাভ নাই, তুমি কোনোদিন কাউকে মেল পাঠাইছো কিনা আগে সেটা বল। যদি মেল পাঠায় থাকো, এই জন্য তোমার একটু চিন্তা করার দরকার নেই, তুমি এমনি বুঝবা। আর মেল না পাঠাইলে কোনোদিনও এমনি তোমার বোঝানো খুব মুশকিল। আচ্ছা একটা জিনিস, সিলেবাসের আওতাভুক্ত করা হয় কেন, খুব ভালো মতো বুঝবা। আওতাভুক্ত করা হয় তুমি যেন তোমার প্র্যাকটিক্যাল লাইফের জন্য এমন কিছু শেখো যেটা তোমাকে কাজে দিবে। এখন এখনকার সময়ে তুমি মানুষ যে যুগে বসবাস করছো, তোমার জন্য মেইল কেমনে পাঠাইতে হয়, কেমনে রিসিভ করতে হয়, কেমনে ওপেন করতে হয়, কিভাবে রিপ্লাই দিতে হয়, কিভাবে কম্পোজ করা লাগে, তোমার জানতে হবে না। এগুলো অনলাইন যুগের সিস্টেম না, ও তুমি এটা জানো না তো কেমনে হবে। ঠিক এই কারণে তোমার সিলেবাস এটা ইনক্লুড করা হয়েছে। তো তুমি এখানে পরে বসে থাকলে হবে, প্র্যাকটিক্যালি মেইল পাঠাইতে হবে, তাহলে বুঝবা। এটা মূলত চিঠি, লেটার, পার্সোনাল লেটার যেটা আমরা ডাকঘরে পাঠাই, ওটারই তোমার হচ্ছে ঠিক ওইটারই একটা আধুনিক ভার্সন হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। যে ফরম্যাটটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ফরম্যাট বেসিক্যালি এটাই। তোমাকে এরকম কিছু একটাই দাঁড় করায় দিয়ে তারপর উত্তর করা লাগবে। বুঝছো কিনা বলো, এ পর্যন্ত ক্লিয়ার?
ডান। নির্মিত অংশের উত্তর নেই কেন সিকিউ প্রশ্ন ব্যাংকে? রোহান প্রশ্ন করেছো ভাইয়া। একটা জিনিস চিন্তা করে প্রশ্ন করা উচিত। নির্মিত অংশের উত্তর দিলে এটা কি প্রশ্ন ব্যাংক থাকে, না এটা গাইড বই হয়? হ্যাঁ, তাই না? আচ্ছা, তারপরে আসো, এখন তুমি কি কি পড়বা? মেল, বৈদ্যুতিন চিঠি, এই যে বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, তোমার যেটা খুশি সেটা তুমি অ্যান্সার করো, তোমার ব্যাপার, আমি কিছু বলবো না। চিঠিপত্রের মধ্যে বা বৈদ্যুতিন চিঠির মধ্যে, আবেদনপত্রের মধ্যে যেটা তোমার কাছে মনে হবে পারফেক্ট অ্যান্সার করার জন্য, তুমি সেটাই অ্যান্সার করবা। আর এখানে আমরা কিছু সাজেশন আকারে দিয়ে রাখছি বিগত বছরের প্রশ্ন। এখন কয়টা মুখস্থ করব, এটার মতো আনস্মার্ট প্রশ্ন আমার জীবনে আমি শুনি নাই। যারা প্রশ্ন করে কয়টা মুখস্থ করব, ভাই তো তোমার পড়াশোনা করতে বলছে কে? তোমার ক্যালিবার যদি এমন হয়, তোমার পড়াশোনাই কেন করতে হবে? তুমি অন্য কিছু করো না। তুই একটা মেইল লিখবা, এখানে বলছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানাবা। কাকে? বন্ধুকে। বন্ধুর বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিবা, দিয়ে একটা মেইল লিখবা। নববর্ষের শুভেচ্ছা জানাবা বন্ধুকে। ইন্টারনেট ব্যবহারের সুফল আর কুফল সম্পর্কে জানাবা ছোট ভাইকে। পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় উৎসাহ দিয়ে ছোট ভাইকে। তোমার বড় বোন, তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানাবা বন্ধুকে, মেইলে। এখন তুমি আইসা আমারে বলতাছো এখান থেকে কয়টা মুখস্থ করবা? এটা কি ধরনের কথা? এটা হতাশাব্যঞ্জক প্রশ্ন নয়? তুমি শিখো মেল কিভাবে লিখতে হয়, বক্তব্যটা তো এই জায়গায় থাকবে। যে বক্তব্যের কথা বলছিলে তুমি গুছাই লিখে দিবা, তাইলেই তো হয়। ক্লিয়ার? মুন্না, সেই জায়গায় কি গেছি? তাহলে এই ছিল মেইল নিয়ে কথাবার্তা। দেন আসো আবেদনপত্র। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। কোন প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিযুক্তির জন্য আবেদনপত্র লিখো। অনেক ভাবে আবেদনপত্র এখানে আছে, তুমি দেখতে পাচ্ছ। আমরা সাধারণত যে লেটার গুলো, এগুলো তো ফর্মাল লেটার, যে লেটার গুলো কলেজের প্রিন্সিপাল বরাবরে বা এই যে সিম্পল লেটার যেগুলো, সেগুলো নমুনা এখানে রাখি নাই। একটা সিভি নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে, তুমি ওই যে দেখো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রসঙ্গে ইংলিশে তোমরা পড়ছো কিনা কথা বলো, ক্যারিকুলাম ভিটায় পড়ছো? শূন্যপদ কি? শূন্যপদ মানে হচ্ছে এখানে একজন চাকরি করতেন, উনি অবসরে গেছেন, তার পোস্ট শূন্য হয়েছে, এটার নাম শূন্যপদ। আর সৃষ্টপদ কি? সৃষ্টপদ হচ্ছে প্রতিষ্ঠানটা নতুন হয়েছে, এই সাবজেক্ট আগে ছিল না। মনে করো একটা কলেজ হয়েছে, ওই কলেজে একটা সাবজেক্ট আগে ছিল না, এখন নতুন আসছে সাবজেক্টটা। ধরো ইসলামিক স্টাডিজ, আর্টস এর অন্যান্য সাবজেক্ট ছিল, ইসলামিক স্টাডিজ ছিল না, এটা নতুন আসছে সাবজেক্টটা, এটা পড়াবে এখন, এই সাবজেক্টের ছেলে পেলেকে ভর্তি নিবে, তো টিচার লাগবে না, এটার নাম সৃষ্ট পদ। নতুন যদি পদ ক্রিয়েট করা হয়, এটার নাম সৃষ্ট পদ। আর শূন্যপদ মানে হচ্ছে আগে কেউ একজন এখানে জব করতেন, উনি অবসরে চলে গেছেন, পদ শূন্য হয়ে গেছে, ওই জায়গায় একজন নতুন টিচার নেবে, এটাকে বলে শূন্যপদ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা সিভির ফরম্যাট, তুমি ইংলিশে যা দেখছো হুবহু তাই। এখন চাকরি আবেদনের ক্ষেত্রে তুমি বলবা যে আমি জানতে পারছি আপনারা নিয়োগ দিবেন, সো আমি এখানে একজন আগ্রহী প্রার্থী এবং আমি আমার যে তথ্যগুলো আছে সেগুলো এখানে উপস্থাপন করলাম। এখন আমরা এখানে ক খ গ দিয়ে বলছি, তো নর্মালি স্ট্যান্ডার্ড কাজ হলো ক খ গ দিয়ে না বলা, এটা কাল্পনিক নাম দাঁড় করানো, কারণ একটা সিভিতে নাম ক, গ্রামের নাম গ, এটা অদ্ভুত, খুবই উইয়ার্ড লাগে। এই জন্য তোমরা যেটা করবা, এটা কাল্পনিক নাম দাঁড় করাই দিও, মনে থাকবে? এরকম করে অ্যাড্রেস সুন্দর করে দাঁড় করাবা। দেন শিক্ষাগত যোগ্যতা দিবা, অভিজ্ঞতা উল্লেখ করবা, সংযুক্তি দিবা, তুমি কি কি পারো, তোমার অতিরিক্ত যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, ধরো তুমি ডিবেটার, ধরো তুমি স্কাউট করছো, তুমি এরকম আরো কিছু করছো, তোমার কোনো পুরস্কার আছে, স্পোর্টসে তোমার ভালো ইয়ে আছে, এগুলো সব অ্যাড করবা। অ্যাড করে বলবা আর কি এগুলো তুমি অ্যাড করছো, সংযুক্তির মধ্যে এগুলো দিয়ে দিবা। এরপরে বিনীত নিবেদক, তোমার নাম দিয়ে সংযোজনের মধ্যে এখানে যেমন সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রশংসাপত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ব্যাংক ড্রাফট, যদি তোমার এরপর আমি যেগুলো বলছি এগুলো থাকে সেগুলো উল্লেখ করবা। এরপরে প্রেরক প্রাপক, এটা একটা মূলত খাম আকারও দিতে পারো, এইভাবে দিতে পারো, যেভাবেই দাও কোনো অসুবিধা নেই। তোমরা যে যে বইটা পড়ো, আবার বলে দিলাম, যে যে বইটা পড়ো সব বই ভালো, যে কোনো বইয়ের ফরম্যাট ফলো করতে পারবা, এনসিটিভি অনুমোদিত বইগুলো। নির্মিত অংশের উত্তর ওয়েবসাইটেও নেই, বাকি সব অংশের তা আছে, এই যে দেখাই দিলাম রোহান।
এখান থেকে আমরা আবেদনপত্রের আরো কিছু ফর্মে তোমাদের জন্য বিগত বছরের প্রশ্ন দিয়ে রাখছি। কিভাবে কমন ফেলাবা সেটা একটা কৌশল ভাইয়া বলে দিব এখন, চিন্তা করো না, বলে দিচ্ছি কমন কেমনে ফেলতে হয়। ধরো তুমি যশোর বোর্ডের, ঠিক আছে, তখন তুমি যশোর বোর্ডের বিগত 5 থেকে 6 বছরের প্রশ্ন নিবা মিনিমাম, বেশি নিতে পারলে ভালো। মিনিমাম 5 থেকে 6 বছরের প্রশ্ন নিবা, যেমন তুমি 23, 22, 21-এ বাংলা হয় না, 20-এ পরীক্ষা হয় নাই, তাইলে 23, 22, 19, 18, 17, 16, 15 পর্যন্ত যদি নাও, যদি যদি নিতে পারো এনাফ নিয়ে তুমি দেখবা কোন আইটেমে কি আসছে। তারপরে প্রথমত তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না, যা আসে সেগুলো আমি পারি, এটা হচ্ছে প্রথম কনফিডেন্স। দ্বিতীয়ত তুমি এবার বুঝতে পারবা গতবার কি আসছে, এবার কি আসবে। যদি বুঝতে না পারো তাহলে আমি মনে করব যে তুমি দেখোই নাই, 100% বুঝতে পারবা। বুঝছো? তো সাজেশন হচ্ছে এই, কিভাবে তুমি এটা কমন ফেলাবা। এবং আমার মোটামুটি দীর্ঘজীবনের অভিজ্ঞতা বলে, যা আসে তা আসে, যা আসে না তা আসে না। যা আসতেছে এগুলো ঘুরে ফিরে সব বোর্ডে আসতেছে। কারণ এই যে লেনজা এত বড় হইলো, এই যে যশোর বোর্ড 17, 15, 9, বরিশাল বোর্ড 13, সিলেট বোর্ড 12, দিনাজপুর বোর্ড 12, রাজশাহী বোর্ড 12, ঢাকা বোর্ড 11, 2, চিটাং বোর্ড 19, 4, এ এ এত আসে কেন? তাহলে বোঝা গেল যে আসে সে আসে। এই যে বাংলামিতে অফিস সহকারী পদ, যদিও এইসব অফিস সহকারী পদের জন্য মানে ফালতু কনসেপ্ট আর কি, ছেলেপেলেদেরকে বড় স্বপ্ন না দেখায় অফিস সহকারী পদের জন্য মানে দেখাচ্ছে যে তুমি খুব ছোট পদে চাকরি করো আর কি। যাই হোক, এগুলো বাজে কনসেপ্ট। তো যাই হোক, এই প্রশ্নটা দেখো, 15, 14, 13, 12, 10, 9 কত জায়গায় আসছে। তো যা আসে তা আসে, যা আসে না তা আসে না, বুঝছো? এরপরে আসো সংলাপ। বলো, আবেদনপত্র নিয়ে কোনো কথা আছে কিনা তোমাদের? খামে ডাক টিকিট দিতে হবে কিনা? ডাক টিকিট যদি ওই চিঠিটা ডাক ঘরে যায়, পোস্ট অফিসে যায়, সেক্ষেত্রে ডাক টিকিট দিতে হবে। এখন তুমি গণশিক্ষা বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ডাক টিকিটের মাধ্যমে পাঠাবা, মানে ডাকঘরের মাধ্যমে পাঠাবা, তো ডাক টিকিট লাগবে। এরপরে আসো সংলাপ, ইংলিশে ডায়লগ। এই ডায়লগকে বাংলায় আমরা বলছি সংলাপ, না একই জিনিস। তোমরা ইংরেজিতে ডায়লগ কোন ক্লাস থেকে লেখো, সত্যি কথা বলবা? ইংরেজিতে 6 থেকে না? দ্রুত বলো, 6 থেকে তো মনে হয়, নাকি না 7 থেকে লেখো? 3, মার্সি, 6, আচ্ছা, ম্যাক্সিমাম 6 বলতেছো, তাহলে যেহেতু তুমি ডায়লগ লেখো, তুমি ডায়লগ জানো। এখন কথা হচ্ছে ডায়লগ আমি কত উত্তর কতটুকু সাইজে লিখবো বা কিভাবে লিখে ভালো নম্বর। তোমরা ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করো, তোমরা ডায়লগ লিখতে গিয়ে তোমরা লিখে দিয়ে আসো ইন্টারভিউ, একজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয়, এমন কাজ করে আসো। এইটা করা যাবে না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটা পার্টিসিপেটরি কনভারসেশন, দুজনকে দিয়ে কথা বলাবা, দুজনেই প্রশ্ন করবে, দুজনেই উত্তর দিবে, দুজনেই প্রশ্ন করবে, দুজনেই উত্তর দিবে, একমত হবে, দ্বিমত করবে, ও আচ্ছা বুঝতে পারছি, বুঝি নাই, এই টাইপের। আর তোমরা যেটা করো উল্টাটা করো, তোমরা একজনকে দিয়ে খালি প্রশ্ন করো, আরেকজনকে দিয়ে খালি উত্তর দেওয়াচ্ছ। দেখো তো এখানে যে আমরা লিখছি, মোটামুটি লেখাগুলো, ডায়লগ গুলোর মধ্যে পার্টিসিপেশন প্রায় সমান না? দুজনের কথাবার্তার রেঞ্জ দেখো তো, সমান না, নাকি একজন খালি প্রশ্ন করে একজন খালি উত্তর দেয়, এমন কিছু? আমি কিছু ডায়লগ পড়ার, এই জাতীয় ডায়লগ পড়ার আমার সৌভাগ্য হয়েছে তোমাদের মাঝে মধ্যে। আমার পড়লে আমার নিজেরই হাসি আসে যে করছে কি, এ তো ইন্টারভিউ, একজন প্রশ্ন করতেছে, একজন উত্তর দিচ্ছে, এবং কথাবার্তার কোনো ধরন ঠিক নেই। একটা টপিক দুইজনের মধ্যে আলোচনা হইলে যেভাবে উঠে আসতে পারে তেমন না। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দুই বন্ধুর মধ্যে ডায়ালগ, কথাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আলোচনা করার মতো আছে। তুমি যদি খালি উপর উপর দিয়ে কথা বলে শেষ করে দাও, উপর উপর দিয়ে নম্বর পাবা। আর যদি দুর্যোগ কেন হয়, কিভাবে সলভ করা যায়, এটার ডেপথে কি করে যাওয়া যায়, কি করা উচিত, মানে টপিকটা নিয়ে ডিটেইলে যদি দুজন কথা বলতে পারো, দেন ভালো নম্বর পাবা। আমি কি বুঝাতে পারছি? আবেদনপত্র কত পৃষ্ঠা লিখতে হবে? আবেদনপত্র, তুমি কি আবেদনপত্র লিখতেছো তার উপর ডিপেন্ড করে। আমরা আজকে যেটা দেখছি এটা তো 3 পৃষ্ঠার কমে শেষ করা একটু কঠিন, মিনিমাম 2, 2.5 বা 3 পেজ লাগে।
আর যদি এমন হয় যে ভাঙা রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যান বরাবরের দরখাস্ত লিখো, এটা 2 পেজের মধ্যে, এমনকি 1 পেজও শেষ হয়ে যায়। কত পেজ লিখতে হবে এমন কোন সাংবিধানিক নিয়ম আছে নাকি? বোর্ড বলছে অমুক তত পেজ লিখতে হবে, তো তোমরা যে আমাদের জিজ্ঞেস করো আমরা কই থেকে বলবো? কিসের বেসিসে বলবো আমরা? এটার একটা স্ট্যান্ডার্ড হিসাব আছে যে তুমি 10 মার্কের এগেইনস্টে কতটুকু লেখা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি কোন অ্যান্সার লিখতেছো, কোন প্রশ্ন লিখতেছো। এখন তুমি সারমর্মকে 2 পেজ লিখবে নাকি? তা তো করবা না। তা আবেদনপত্রের ক্ষেত্রে সিভি লিখলে একটু বাড়বে, নাহলে 2 পেজের মধ্যে হয়ে যায়। 2 পেজের মধ্যে 2 পেজ তো বেশি হয়ে যায় 2 পেজের মধ্যে। তানজিবুল বলছে, ভাই তাহলে দেশের বাইরের কোনো বন্ধুকে চিঠি পাঠাইতে হইলে কি ডাকটিকিট লিখবা? ডেফিনেটলি লিখবা। মেহরিন, বোঝা গেছে? প্রিয়ন্তী, তাহলে ডায়ালগ সম্পর্কে একটা আইডিয়া পাইছো? ইন্টারভিউ লিখবা? এই বলো, ইন্টারভিউ লিখবা নাকি ডায়ালগ লিখবা? শুধু একজনকে দিয়ে প্রশ্ন, একজনকে দিয়ে উত্তর, এই কাজ করাই আইসো না, হ্যাঁ? সমান সমান। ফাইন। আচ্ছা, আসো এবার সংলাপের বিশেষ সাজেশন আছে, দেন আমরা যাব হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত খুদে গল্প। খুদে গল্পে কি করো? ক্যারেক্টার মেরে ফেলো? যদি প্রচলিত গল্প হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই, গল্প যা তোমাকে তাই লিখে নিয়ে আস্তে আস্তে শেষ করতে হবে, এটাই স্বাভাবিক। আর যদি প্রচলিত গল্প না হয়, যদি একজন মহিলার নাম দিয়ে বলে যে নূরজাহান একজন গার্মেন্টস কর্মী, সে খুব কষ্ট করে প্রতিদিন সকালবেলা সে গার্মেন্টসে যায়, একদিন যখন যাচ্ছিল ডট ডট ডট, তারপর তুমি বললা যে তারপরে এসে মারা গেছে, গাড়িতে ধাক্কা দিছে মারা গেছেন, ক্যারেক্টার মরে গেছে, আমি লিখবো কেমনি এমন কিছু নাকি? না, এই জাতীয় ইম্প্রোভাইজিং স্টোরি যদি দেয়, এটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি তুমি মনে করো প্রপারলি সুন্দর করে নিয়ে এখানে জীবন সংগ্রাম দেখাইতে পারবা একটা, তোমার তো স্বাধীনতা আছে কিভাবে তুমি শেষ করবা, তোমার মতো, এটা ডিপেন্ড করে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং কেমন সেটার উপর। আর যদি ক্ষুদ্র গল্পটা এরকম না আসে, কোনো প্রচলিত গল্প আসে, ধরো কাক কলসি থেকে পানি খাইলো, আঙ্গুর ফল টক, এই জাতীয় কোনো ঘটনা যদি আসে, তাহলে তো আর এখানে তোমার কিছু করার নাই, যেটা গল্প সেটা তোমাকে লিখে দিয়ে শেষ করে দিতে হবে। বুঝছো কথা? ক্লিয়ার? এখানে আমরা কি লিখছি? মানুষ মানুষের জন্য, ইম্প্রোভাইজিং স্টোরি নিজের মতো করে, এগুলোই আসে বেশি, কারণ দেখে আর কি তুমি কতটা ফ্রি হ্যান্ড রাইটিং তোমার মধ্যে আছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্ররা কলেজ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে, এমন সময় সেখানে উপস্থিত হলেন সদর হাসপাতালের নতুন মেডিকেল অফিসার ডাক্তার শায়লা। এরপর আর কিছু বলে নাই, শায়লা এসে কি করছে এখন তুমি আস্তে আস্তে শেষ করবা, এই আর কি। ওকে, দেন আসো হচ্ছে খুদে গল্পের কিছু এখানে সংকেত দেওয়া আছে: সিংহ, ইঁদুর, অতি লোভে তাঁতি নষ্ট, আঙ্গুর, শিয়াল, লোভী রাজা, এগুলো যে কিং মিডাস সবকিছু স্বর্ণ চাইতো, এমন অনেক স্বর্ণ তার দরকার ছিল এক সময়। দেবী তারে বর দিল, যা ধরলো তার স্বর্ণ হওয়া শুরু হইলো। এরপর সকাল নাস্তা করতে গেছে, খাবার স্বর্ণ হয়ে গেছে, এবার যাও খাওয়া বন্ধ। তার মেয়ে দৌড়ায় আসছে মেয়েকে কোলে নিতে যাওয়ার জন্য, মেয়েকে ধরছে, মেয়ে হয়ে গেছে স্বর্ণ। তো রাজা লোভ করতে গিয়ে পড়ছে বিপদে, পরে আবার বলছে আমি মাফ চাই, আমার এটার দরকার নেই এত স্বর্ণের, আমার উপর থেকে সে বর আশীর্বাদ তুলে নাও, তারপর তুলে নেওয়া হয়েছিল। কিং মিডাসের গল্পটা। তারপরে ধূর্ত কাক ও নির্বোধ কুকুর, ওই যে কুকুরের কাছ থেকে যে মাংস নিয়ে গেল, কাক বলল যে তুই অনেক ভালো গান গাস দোস্ত, একটা গান শোনা। তো কুকুরে গাও করছে আর তার মুখ থেকে পড়ে গেছে হচ্ছে মাংসের টুকরা, তারপরে কাক নিয়ে গেছে। ওইটা হচ্ছে এটা। আর ধূর্ত শিয়াল তো ধূর্ত শিয়াল, আর শিয়ালের কথা কি বলবো, শিয়ালের ধূর্ততা নিয়ে একাধিক গল্প আছে, তোমার যেটা খুশি সেটা লিখতে পারো, তাই না? ওকে, এরপরে প্রবন্ধ নিবন্ধ রচনা কিভাবে লিখতে হয়, এটা নিয়ে আমি তোমাদের মেবি আগেও বলছি, আবার মনে করাই দিই। রচনার ক্ষেত্রে মনে রাখবা টপিকটা সিলেকশন করতে পারা খুব বড় একটা প্রভাব রাখে। যেমন ধরো এখানে কম্পিউটার, বৈশ্বিক উষ্ণায়ন, অধ্যবসায়, জাতি গঠনের, নারী সমাজ, এটা ভাইয়ের দেওয়া সাজেশন আর কি, আর এগুলো বিগত বছরের প্রশ্ন। জাতি গঠনের, নারী সমাজ, তারপরে বাংলাদেশের পর্যটন সমস্যার সম্ভাবনা, তৈরি পোশাক শিল্প সমস্যার সম্ভাবনা, মাদকাসক্তি প্রতিকার, স্বদেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা। তুমি সবচেয়ে ভালো নম্বর পাবা এটাতে, এইটাতে, আর এটাতে, এই তিনটাতে ভালো নম্বর পাবা। বৈশ্বিক উষ্ণায়ন, পর্যটন, তৈরি পোশাক শিল্প, এই ধরো এই সবগুলো তোমার আমি প্রশ্ন আকারে দিচ্ছি যে তুমি এখান থেকে উত্তর করো। তোমরা যেটা করো, তোমরা অধ্যবসায় দেখলে লাভ দিয়ে ধরো,
এখানে রচনা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। তো তোমরা কি করো, তোমরা অধ্যবসায় লেখা শুরু করো। তো টিচার জানে অধ্যবসায় তুমি কি লিখবা, রবার্ট ব্রুস, অমুক তমুক, থমাস আলভা এডিসন। তো টিচার জানে, এবং উনি সুন্দর টান দিয়ে 15 বা 14 বা 16 বসায় দেয়। কিন্তু তুমি যখন এই জিনিসগুলো লিখবা, এখানে এমন কিছু লেখার আছে যেগুলো আনকমন, যেগুলো স্যারকে ইমপ্রেস করবে। তুমি উষ্ণায়ন নিয়ে লিখলে অনেক কিছু লিখতে পারবা। মনে রাখবা, টপিক যদি ডিমান্ড করে তাহলে ওই টপিকে গ্রাফ, চার্ট, ম্যাপ, তারপরে তোমার হচ্ছে এটাকে কি বলে, ডায়াগ্রাম, ছক, সবকিছু দেওয়া যায়। যারা আমাদের স্টুডেন্ট ছিলা, প্লাস প্রোগ্রাম যখন শেষ হলো তোমাদের অনেককে বলছিলাম যে এগুলো অ্যাপ্লাই করো, গ্রাফ চার্ট গুলো দিও, দেখো একটু নম্বর বাড়ে কিনা, বা টিচার্স ইমপ্রেশন কেমন হয়, বকা খাও না মার্কস পাও, কমে না বাড়ে। তোমাদেরকে বলছিলাম যে আমাদের মডেল টেস্টে তোমরা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট চালাও, বলেছিলাম কিনা বলো, এবং তোমরা এগুলো করছো কিনা আমি জানি না, বুঝছো? তো এই কাজগুলো তোমরা করতে পারো। তুমি বাংলাদেশের পর্যটন যখন লিখবা, তখন পর্যটনের স্পট গুলো এটা ম্যাপে দেখাইতে পারো, সমস্যা কি, সম্ভাবনা কি, সুপারিশ আকারে দিতে পারো। পর্যটনে আমাদের কত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হইতে পারে, আমরা কোথায় পড়ে আছি, কি কি রিকমেন্ডেশন থাকতে পারে, কি কি চ্যালেঞ্জেস আছে, একটা বৈজ্ঞানিক ভাবে দেখো এখানে করার সুযোগ আছে। রচনা মানে কি গদবাধা কিছু কথা লিখে দিয়ে চলে আসা না। প্রবন্ধের সংজ্ঞা তুমি কি পড়ছো 9-10 সাহিত্য রূপরীতি লেখাটার মধ্যে? হাত মোহাম্মদ স্যার কি শিখেছিল ওই লেখায়, মনে করে দেখো তো। কোন নির্দিষ্ট বিষয়ের উপরে জ্ঞানগর্ভ যুক্তিপূর্ণ বস্তুনিষ্ঠ আলোচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ মানে হচ্ছে জ্ঞানগর্ভ যুক্তিপূর্ণ বস্তুনিষ্ঠ আলোচনা, মানে একটা টপিককে তুমি খুব সাইন্টিফিক ওয়েতে সুন্দর করে ব্যাখ্যা করবা। আর এসব কিছু বাদ দিয়ে তোমরা যদি কি করো, এটা খুব গুরুত্বপূর্ণ, তাই এর গুরুত্ব অপরিসীম। আবার উল্টাই দিয়ে এর গুরুত্ব অপরিসীম, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, এবং নম্বরটাও পাও গুরুত্বপূর্ণ, কারণ টিচার দেখলেই বুঝে যায় যে তুমি এখানে কি করছো। বুঝতে পারছি? সেই কাজগুলো করা যাবে না। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা, এখানে যে কত বেশি ম্যাচিউরিটি দেখানোর সুযোগ আছে। দেখো তো আমি যেখানে যেখানে দাগাইছি এই জায়গাগুলো বেশি বেশি ম্যাচিউর টপিক না। তুমি চাইলে এগুলো নিয়ে সুন্দর সুন্দর কথা লিখতে পারো। তো টপিক যেগুলো আসবে তার মধ্যে থেকে চুজ করার চেষ্টা করবা একটু হাই ক্যালিভারের টপিকটা, যদি তোমার সেই কনফিডেন্স থাকে। আদারওয়াইজ তোমার জন্য তো অধ্যবসায় বা স্বদেশ প্রেম এগুলো তো আছেই, ওটা নিয়েই তুমি লিখে আসবে, আর কি করার থাকে। বুঝেছো? এখন উত্তরের সাইজ যেহেতু 20 নম্বর, 12 পেজের কম না কোনোভাবেই, 12 14 15 16। অর্থাৎ নর্মালি আমরা কি করি, আমরা সবগুলো লেখার পরে শেষের দিকে রচনার জন্য সময় রাখি। ফাইন, তুমি ওই সময়টা সেখানে ইনভেস্ট করো। তবে ইউ হ্যাভ টু বি এ গুড ফিনিশার। ধরো তুমি এমন লেখা লিখতেছো মনের মাথা নিমেষে, হঠাৎ করে ঘড়িতে দেখলা এ আল্লাহ আর 4 মিনিট বাকি, তখন টান দিয়ে কোনো রকম উপসংহার দিয়ে আসছো না। তুমি তোমার বক্তব্যকে জন্য ওখানে দিয়ে আসতে পারো, বক্তব্য শর্ট করে দাও, বাট শুরু এবং শেষ যেন থাকে, একটা যেন চমৎকার এন্ডিং হয়। এটাই তো স্মার্টনেস। ওকে। আর শুরুতে সুন্দর করে লিখলা, শেষের 2 পেজ এমন লেখা লিখছো তুমিও পড়তে পারতেছো না, স্যারও পড়তে পারতেছো না, নম্বর কি করে আসবে বলো? এর জন্য তুমি কম লিখো, কিন্তু ফিনিশিংটা সুন্দর করে দিয়ে আসো। বুঝতে পারছো? এবং এখানে নর্মালি বোর্ড কোশ্চেন গুলোর একটা সমন্বয় দেখো দেখাইছি। বোর্ড কোশ্চেন দেখলেই বুঝবা পোশাক শিল্প কতবার আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পর তথ্য প্রযুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, তারপরে যদিও সাম্প্রদায়িক সম্প্রীতি বিসিএস এর টপিক, নরমালি এটা বিসিএস এ আসে, কমিউনাল হারমোনি দিয়ে দিছে তোমাদের। তোমরা তো অত হাই ইয়াতে লিখতে পারবা না, তবে তোমাদের লেভেল থেকে যদি তুমি সর্বোচ্চটা লিখতে পারো না। তথ্য প্রযুক্তি আসছে দেখো কতবার, উন্নয়নের অগ্রযাত্রা বা তথ্য প্রযুক্তি, এখানে কত কিছু লেখার আছে, কত ডেটা অ্যানালাইসিস করার আছে। বুঝতে পারছো? তো পারবা কিনা বলো? মুক্তিযুদ্ধ অনেকবার আসছে, দেশপ্রেম আসছে, নারী ক্ষমতায়ন আসছে, অধ্যবসায় আসছে, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন আসছে, রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 19, মানে এটা স্মার্ট লেভেলের কোশ্চেন, আধুনিক সময়ে বেশ আসতেছে। তো এই ছিল কথা। প্রাকৃতিক সৌন্দর্য আসছে অনেকবার, পর্যটন শিল্প সমস্যা সম্ভাবনা অনেকবার আসছে, কৃষিতে বিজ্ঞান প্রযুক্তি, কৃষিকাজে বিজ্ঞান অনেকবার আসছে। তো তোমার কাজ হবে এগুলো নিয়ে একটু গবেষণা করা, এবং তোমার কাজ হবে তোমার বোর্ড যেটা, ওই বোর্ডে কোনগুলো কেমন আসছে তার উপর একটা অ্যানালাইসিস তৈরি করা, এবং বড়জোর 5টা রচনার উপরে তুমি যদি প্রিপারেশন নাও, দেন তুমি কমন ফেলা দিতে পারবা। এখন দেখো বেশি বেশি আশা যেগুলো আছে এখান থেকে, এগুলাকে একটা অ্যানালাইসিস করেই, এখানে দেখো মাদকাসক্তি কতবার আসছে, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন, কৃষিতে বিজ্ঞান,
নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধ, পোশাক, তথ্য প্রযুক্তি, এগুলোকে আমি এখানে মূলত অ্যানালাইসিস করে দিছি। দেখো কেন দিছি, কারণ ওগুলো তো এক একটা এক এক বোর্ডে, তো এখানে তো সব বোর্ডের মানুষ আছো, তাহলে এই 9টাকেও তুমি যদি টার্গেট করো, এই 9টাকেও যদি তুমি নোট টোট করো, তোমার কিন্তু কমন পড়ে যাবে। এর বাইরে যাওয়ার কিন্তু চান্স নাই। কেন নাই তোমাকে দেখাইলাম, একদম প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইলাম। বুঝছো কিনা বলো? তো মিনিমাম 5 থেকে 6টাকে খুব ভালো মতো নোট টোট করে পড়বা। বেশি রিস্কে যাও না, মিনিমাম 5 থেকে 6টা। আর এই 9টা যদি কভার করতে পারো, যদি পারো 9টা, খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। তো তোমাদের সাথে বিদায় নেব ভাই। যদি পয়েম মিক্স করে লেখা ভালো নয়, আমরা লিখি স্যার। পয়েম মিক্স করে তুমি কোন টপিকটা লিখতেছো তার উপর ডিপেন্ড করে, সব টপিকেই তো আর তুমি কবিতা মিক্স করতে পারবা না। প্রাকৃতিক সৌন্দর্য লিখতেছো, সেক্ষেত্রে তো একটু কবিত্ব দেখাইতেই পারো। এখন যে টপিক গুলো একটু সাইন্টিফিক, সেখানে তো আর তুমি এসব করবা না সিম্পলি, তাই না? তোমাদের আর কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন করতে চাও? তোমাদের সাথে তো লম্বা জার্নি ছিল, অনেকে একাডেমিকে ছিলা, লাস্ট ফাইনাল রিভিশন কোর্সে ছিলা অনেকে, তারপরে আবার এখানে অনেকে ক্লাস করছো, তোমাদেরই লোক। আবার অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে আমাদের এই প্রোগ্রামে আইসা, তাদের সাথে একেবারেই নতুন। তো অনেক অভিজ্ঞতা আমার সাথে তোমাদের, তোমাদের সাথে আমার, তাই না? সব মিলে অনেক অভিজ্ঞতা। পারিভাষিক শব্দ প্রিপারেশন নেবো কিভাবে, বোর্ড প্রশ্নগুলো মিনিমাম 7-8 বছরের বোর্ড প্রশ্ন ভালো করে পড়ে ফেলতে হবে, মুন্না। ওকে। ঐতিহ্য বলছে প্রে ফর মি, সি ইউ এট ভি ইউনিট ক্লাস। ডেফিনেটলি। ঐতিহ্য তোমার কোন কোন এলাকা, কোনটা, কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছো বলো? অঞ্জন ভাইয়া 5 মিনিট একটু কথা বলেন প্লিজ। না, কথা তো অনেক বলছি, অলমোস্ট 1.25 ঘন্টা ধরে তো ক্লাস চলছে, তাই না? অনেক কথা বলছি। আর কি বলবো? স্মৃতিকণা বলেছে অনেক উপকৃত হয়েছি, ধন্যবাদ। তোমাদের উপকার করার চেষ্টা করছি। ঢাকা ব্রাঞ্চ, ঢাকা থেকে একটা ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চ কোথায়? আর হচ্ছে তোমাদের জন্য শেষ মুহূর্তের যে কথা, সেটা হচ্ছে এই, এখন ডেঙ্গুর সিজন, মনে রাখো, হ্যাঁ? বৃষ্টি হবে, ডেঙ্গু হওয়ার একটা প্রকোপ তৈরি হবে এখন। বিশেষ করে যারা শহরে থাকো, তোমরা খুব সতর্ক থাকবা। তোমরা সমাজ কিভাবে পড়বো পরীক্ষার জন্য? সমাজ পড়বা হচ্ছে আহ বিগত বছর প্রশ্নের আলোকে প্রিপারেশন নিবা। আমাদের ওয়ান শটের 2টা ভিডিও আছে সমাজের উপরে, প্রায় 1.5-3 ঘন্টার মতো। ওই 2টা ভিডিও ইউটিউব থেকে, আমাদের উদ্ভাসন শিক্ষা পরিবার চ্যানেল থেকে ভালো মতো দেখতে পারো, চমৎকার প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, ফার্ম গেট ব্রাঞ্চ, ওকে। ঐতিহ্য, তারপরে লাবণ্য বলছো ভাইয়া সে 9 থেকে আপনার ক্লাস করছি, দোয়া করবেন ভাই আমাদের জন্য। ডেফিনেটলি লাবণ্য, অনেক দোয়া করি সবার জন্যই। অঞ্জন, শিওর, ডেফিনেটলি দোয়া করো। আর আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবা, দেখা হবে ইনশাল্লাহ। প্রিপারেশন খুব ভালো মতো নাও। আর এখন তুমি যেটা পড়বা, তোমার বোর্ড পরীক্ষা প্লাস তোমার হচ্ছে ভর্তি প্রস্তুতি, 2 জায়গাতেই সমানভাবে তোমাকে সাপোর্ট দিবে, উপকার পাবা। ভালো থাকো সবাই, আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।